বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ ৩০শে জুলাই বৃহস্পতিবার ২০২০ কেবিটিভি লন্ডন আয়োজিত লাইভ টক শো দ্য মিরর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের টক শো দ্য মিরর একটি বিশেষ স্মরণ সভা। আমাদের শ্রদ্ধেয় শিক্ষাগুরু মরহুম এমাজউদ্দিন আহমেদের জীবন আলোক্ষ নিয়ে আরো এক ঝাঁক গুরুজনের স্মৃতিচারণ অনুষ্ঠান। তাই আমরা এই মহতী অনুষ্ঠানের নাম রেখেছি শিক্ষাগুরু জনাব এমাজউদ্দিন আহমেদ স্মরণে। এই অনুষ্ঠানে আলোকিত করতে এবং শিক্ষাগুরু মরহুম এমাজউদ্দিন আহমেদের জীবন দর্শন নিয়ে মূল্যায়ন করার জন্য এবং মূল্যবান বক্তব্য রাখার জন্য আমাদের সাথে যে গুরুজন উপস্থিত রয়েছেন তাদের মধ্যে ডক্টর এস.এম.এ. ফয়েজ, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, জনাব ডক্টর আ.ফ.ম. ইউসুফ হায়দার, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, প্রফেসর ডক্টর তাজমেরি এস.এ. ইসলাম, সাবেক ডিন বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রফেসর ডক্টর এ.বি.এম. ওবায়দুল ইসলাম, আহ্বায়ক সাদা দল, উনি আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন, প্রফেসর ডক্টর লুৎফুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি, এবং আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, সাবেক এমপি জনাব শহীদউদ্দিন চৌধুরী এনে। আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আপনারা প্রত্যেকে এক একজন গুরুজন, মহাগুরুজন হয়েও আরেক গুরুজনের স্মৃতিচারণে এখানে কষ্ট করে সংযুক্ত হয়েছেন, তাই আপনাদের নিকট আমরা কেবিটিভির পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। দিনটি ছিল শুক্রবার ১৭ জুলাই। সকালবেলা হঠাৎ আকাশ বাতাস কাঁপিয়ে একটি দুঃসংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের উপাচার্য, মিষ্টভাষী, আমাদের সবার প্রিয় শিক্ষক জনাব এমাজউদ্দিন আহমেদ স্যার আর নেই। মুহূর্তের মধ্যে চারিদিকে শোকের ছায়া। চির বিদায় নিল এমাজউদ্দিন স্যার। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। মরহুম এমাজউদ্দিন স্যার, যিনি অনেক বই লেখনী লিখে নিজের উপস্থিতির স্বাক্ষর রেখে গেছেন, শতাধিক গ্রন্থের প্রণেতা, যিনি অর্জন করেছেন নিজ জ্ঞানের স্বীকৃতির অনেকগুলো জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার, ভূষিত হয়েছেন যেমনই বিভিন্ন অঙ্গনে পুরস্কার দ্বারা, তেমনি সম্মানিত হয়েছেন তিনি সর্বত্র। তার জন্য আমরা জাতি হিসাবে গর্ববোধ করি, আমরা গর্বিত। জ্ঞানের আধার, বহুমাত্রিক জ্ঞানের অধিকারী যে রাষ্ট্রবিজ্ঞানী জনাব মরহুম এমাজউদ্দিন আহমেদের জীবন দর্শন নিয়ে বক্তব্য উপস্থাপন করার জন্য আমি স্বনির্বন্ধ অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ডক্টর লুৎফুর রহমান। আপনার কাছে জনাব ডক্টর লুৎফুর রহমান। আমাকে কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। জি, থ্যাংক ইউ মিস্টার সঞ্চালক। শুরুতেই আপনি বলেছিলেন স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। আসলে স্বাগত বক্তব্য দেওয়াটা অনেকটা সহজ, কারণ তেমন কিছু গুরুত্বপূর্ণ কিংবা ক্রিটিক্যাল
কোনো অবস্থায় পড়তে হয় না, বলতে হয় না। এবং অনুষ্ঠান সম্পর্কে অডিয়েন্সকে বা দর্শক শ্রোতাদেরকে এবং আলোচক বিন্দুকে অনুষ্ঠানের বিষয়বস্তু বুঝিয়ে বলাটাই হলো স্বাগত বক্তব্যের যিনি বক্তব্য রাখেন তার কাজ। এবং তার একটি প্রিভিলেজ তৈরি হয়, সেটি হলো নিজের বক্তব্যটা আগে দিয়ে চুপচাপ টেনশন ফ্রি অন্য গুণীজনদের বক্তব্য শোনা যায় এবং নিজেকে সমৃদ্ধ করে। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, বিশিষ্ট লেখক, কলামিস্ট, শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর ইমাজউদ্দিন আহমেদ গত 17/7/2020 তারিখ শুক্রবার সকাল 7:30টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর ল্যাব এইড হসপিটালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে তার প্রতি আজকের এই অনুষ্ঠানে শ্রদ্ধা জানাই। স্যারকে নিয়ে লন্ডন ভিত্তিক টেলিভিশন চ্যানেল কেবি টিভি কর্তৃক আয়োজিত আজকে এই ভার্চুয়াল স্মরণ সভায় সম্মানিত সঞ্চালক মিস্টার কবির আহমেদ বাহার আলোচক হিসাবে এই স্মরণ সভায় সংযুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন খ্যাতিমান ব্যক্তিত্ব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সংযুক্ত রয়েছেন অধ্যাপক ডক্টর এস.এম. ফয়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মাননীয় উপাচার্য। আরেকজন সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আফামা ইউসুফ হায়দার। সংযুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক তাজমির এস ইসলাম। উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী এবং উপস্থিত আছেন এই মুহূর্তে সংযুক্ত আছেন আমার বন্ধু পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে সংযুক্ত হবেন সাবেক ছাত্র নেতা, সাবেক এমপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী এনি। অনুষ্ঠানে আমরা নিশ্চয়ই শুধুমাত্র আমাদের শিক্ষাগুরু ইমাজউদ্দিন স্যারকে নিয়েই কথা বলবো, তবুও প্রসঙ্গক্রমে এসেই যায় যে ইতিমধ্যেই আমরা এই শিক্ষাগুরু শ্রদ্ধাভাজন ব্যক্তি সম্পর্কে অনেকগুলো আলোচনায় অংশ নিয়েছি। সবগুলো আলোচনাই ছিল ভার্চুয়াল এবং এটি কষ্টের যে আমাদের হৃদয়ের যে রক্তক্ষরণ সেটিকে আমরা সামনাসামনি ব্যক্ত করতে পারছি না। আমরা পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের যে বড় হাউস সেই জায়গায় বড় আকারের একটি স্মরণ সভা করতে। এবং আমি নিশ্চিত সাবেক উপাচার্য ইমাজউদ্দিন স্যারের আমরা যদি এ ধরনের একটা অনুষ্ঠান করতে পারতাম তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী যে সিনেট ভবন সেই ভবনের অডিটোরিয়ামটি একেবারে টইটুম্বুর হয়ে যেত দর্শকে, এতে কোনো সন্দেহ নেই। আমরা কেন সেটি পারছি না? বিকজ আমরা জানি যে সারা বিশ্ব আজ একটি চরম ক্রান্তি কাল অতিক্রম করছে। কোভিড-19 মহামারীর সবলে বিশ্ব আজ জর্জরিত এবং আমরা হারিয়েছি লাখ লাখ লোককে। এই মুহূর্তে আজকের হিসাব মতে পৃথিবীতে 7,71,000 মানুষ কোভিড-19 মারা গেছেন এবং বাংলাদেশেও মারা গেছেন 3,083 জন। সকলের প্রতি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এবং বলতেই হবে, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে রিপ্রেজেন্ট করি, সেই জন্য এই কোভিড-19 ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গকে আমরা হারিয়েছি তাদের কথাও এখানে উল্লেখ করাই বাহুল্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষককে হারিয়েছি। তার মধ্যে রয়েছেন এমিরিটাস প্রফেসর ডক্টর আনিসুজ্জামান বাংলা বিভাগ, প্রাক্তন অধ্যাপক ট্যুরিজম এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের অধ্যাপক ডক্টর নাজমুল করিম চৌধুরীকে, এবং আমরা হারিয়েছি সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক আমাদেরই বন্ধু মানুষ অধ্যাপক ডক্টর শাকিল উদ্দিন আহমেদকে।
আমার পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে আমি এদের প্রতিও শ্রদ্ধা জানাই এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাই। এবার আমরা আসি আজকের আলোচনার যে বিষয়বস্তু, আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু মরহুম অধ্যাপক এমাজউদ্দিন স্যারের বিষয়। আমরা সবাই জানি তিনি 1932 সালে 15ই ডিসেম্বর ভারতের ওয়েস্ট বেঙ্গলে মালদা জেলার কালীনগর গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তারা পারিবারিকভাবেই চাঁপাইনবাবগঞ্জে সেটেল হন এবং শিক্ষা জীবনে তিনি রাজশাহীতে লেখাপড়া করেছেন, ম্যাট্রিকুলেশন করেছেন 1948 সালে এবং ইন্টারমিডিয়েট 1950 সালে, বিএ অনার্স রাজশাহী কলেজ থেকে 1952 সালে, পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে 1954 সালে এমএ ডিগ্রি লাভ করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে মরহুম এমাজউদ্দিন স্যার 1961 সালে ইংরেজি বিষয়ে দ্বিতীয়বারের মতো এমএ ডিগ্রি লাভ করেন এবং বিশ্বের একটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয় কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে 1977 সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার কর্মজীবন বাগেরহাটের পিচি কলেজ থেকে শিক্ষকতা শুরু, লেকচারার হিসাবে সেখানে জয়েন করেন। পরবর্তীতে নীলফামারী কলেজ, চুয়াডাঙ্গা কলেজ এবং রংপুর কলেজ, বিভিন্ন কলেজে অধ্যাপনা করেছেন। পরবর্তীতে 1970 সালে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র লেকচারার হিসাবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যোগদান করেন এবং অ্যাকর্ডিংলি পদোন্নতি পেয়ে প্রফেসর হন। উনি ভিসির দায়িত্ব পালন করেন 1/12/1992 সাল থেকে 30/8/1996 সাল পর্যন্ত এবং তার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মময় জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন কোনো স্থান নেই, এমন কোনো ক্ষেত্র নেই যে জায়গা থেকে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে এবং এই জাতিকে সেবা করার সুযোগ পাননি। উনি উপাচার্যের আগে উপাচার্য ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরের দায়িত্ব পালন করেছেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব পালন করেছেন, হাজী মোহাম্মদ মহসিন হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেছেন, সিনেট সিন্ডিকেটের সদস্য ছিলেন এবং রিটায়ারমেন্টের পর উনি আরেকটি প্রাইভেট ইউনিভার্সিটি, যেটাকে উডা আমরা বলি, ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভের মাননীয় উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। এমাজউদ্দিন স্যারের সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে। আমাদের বিজ্ঞ আলোচক বৃন্দরা এখানে আছেন, তারা সুন্দর আলোচনা করবেন, আমি তাদের আলোচনা শুনতে চাই এবং সমৃদ্ধ করতে চাই। স্যারের অসংখ্য বই এবং প্রবন্ধ রয়েছে যেগুলো আমি পড়ার সুযোগ পাইনি, বাট বইয়ের নাম দেখে অনেকটাই বোঝা যায় স্যারের লেখা প্রবন্ধ ছিল রাষ্ট্র এবং সমাজ চিন্তা ভিত্তিক লেখা। তার বইগুলোর মধ্যে অনেকগুলো ছিল গণতন্ত্র এবং বাংলাদেশি জাতীয়তাবাদ ভিত্তিক এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়েও তার লেখা রয়েছে। অনেক সাহসী লেখক এবং মানুষ ছিলেন। দেশের প্রয়োজনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে, জাতির যে কোনো ক্লান্তি লগ্নে সত্য কথা বলা, সত্য লেখা, এটি তার চরিত্রের অংশ ছিল। আমরা যদি তার কিছু লেখা, কিছু বইয়ের দিকে তাকাই তাহলেই বুঝতে পারবো যে মরহুম অধ্যাপক এমাজউদ্দিন স্যার কি ধরনের লেখা লিখতেন। যেমন উনি লিখেছেন জিয়ার রাজনৈতিক আদর্শ, খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ এবং কর্মসূচি, এগুলো উনি এডিট করেছেন। উনি যেটা লিখেছেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য, ওনার প্রায় শতাধিক বই রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো তার সাহসিকতার এবং জাতীয়তাবাদের পরিচয় বহন করে, যেমন আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এটি লিখেছেন উনি 2014 সালে। অসুস্থ রাজনীতি, বিভক্ত জাতি, এটি লিখেছেন 2015 সালে। এবং সর্বশেষ যে বইটি আমরা দেখেছি এবং আমি নিজেও উপস্থিত ছিলাম, সেটি মোড়ক উন্মোচন, তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর বেগম খালেদা জিয়া। এবং আমি বলবো একজন সাহসী লেখক না হলে এ ধরনের পরিস্থিতিতেও উনি এই ধরনের লেখাগুলো এবং বইগুলো উনি লিখেছেন। এবং তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে অন্যতম যেগুলো রয়েছে সেগুলো বাংলাদেশের গণতন্ত্রের সংকট, গণতন্ত্রের ভবিষ্যৎ, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশ রাজনীতি সংস্কৃতি এবং সংস্কৃতির রাজনীতি, এই বইগুলো বিশেষভাবে
যা আমাদের এই দিশাহারা জাতিকে বিভিন্ন সময় আলোর পথ দেখিয়েছে। বহু বই অত্যন্ত সময় উপযোগী ছিল, জাতির পথ প্রদর্শক হিসাবে যুগের পর যুগ এটি থেকে যাবে এবং এই দিশাহারা জাতিকে আলোর পথ দেখাবে বলে এটি আমি মনে করি। আমরা যদি স্যারের প্রবন্ধগুলোর দিকে তাকাই, একজন শিক্ষাবিদ হিসাবে উনি বহু আর্টিকেল লিখেছেন, যেগুলো পড়ার সুযোগ আমার হয়নি, বাট হেডলাইন দেখে আমি যেগুলো অনুভব করেছি সেগুলো হলো এমন যে এই লেখাগুলো বর্তমান প্রজন্মের যারা গবেষণা করছেন তাদের অত্যন্ত উপকারে আসছে এবং আগামী প্রজন্মের কাছেও তার সৃজনশীল লেখাগুলোর কদর বা ডিমান্ড কোনো অংশেই কমবেন না। আমাদের মরহুম এমাজউদ্দিন স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার সাথে সাথে বহু গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব পালন করেছেন, গুরুত্বপূর্ণ পদে ছিলেন, বহু শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন, উনি বহু কমিটির চেয়ারম্যান ছিলেন, অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি বাংলাদেশ AUB এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে 1993 সালে, এবং এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন 4 বছর, 2004 থেকে 2008 পর্যন্ত। আমি ব্যক্তিগতভাবে আর আমার বক্তব্য বাড়াতে চাই না। এখানে ফায়েজ স্যার আছেন, ইউসুফ হায়দার স্যার আছেন এবং আরো অনেক ব্যক্তিবর্গ রয়েছেন যাদের মূল্যবান বক্তব্য আমি মনে করি মধ্য দিয়ে আমি এবং যারা আজকে দর্শক শ্রোতা রয়েছে এই টিভির মাধ্যমে তারা সমৃদ্ধ হবেন। শুধু আমি এভাবেই শেষ করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির বাতিঘর। এই বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত গুণীজন তাদের বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে, তাদের লেখার মাধ্যমে, তাদের সাহসের মাধ্যমে, তাদের জ্ঞান সৃষ্টি, গবেষণা এবং জ্ঞান বিতরণের মাধ্যমে সর্বোপরি বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করে এবং চর্চা করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আলোকিত করেছে এবং প্রকারান্তরে এই দেশ বাংলাদেশকে আলোকিত করেছেন। তাদের মধ্যে ডক্টর এমাজউদ্দিন আহমেদ অন্যতম। এই জাতির জীবনে আর একজন এমাজউদ্দিনের জন্ম কবে হবে সেটি আমি জানি না, তবে আমরা যদি তার চিন্তা, তার আদর্শ, তার দর্শনকে নিজেরা চর্চা করি এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, তবেই তাকে বাঁচিয়ে রাখতে পারবো আমাদের মাঝে। এই কথাটুকু বলে আমি অন্যদের কাছ থেকে শুনবো এবং সমৃদ্ধ হব এই প্রত্যাশা রেখে আজকের যারা আয়োজক KAB টিভি লন্ডন আর সঞ্চালক বাহার ভাইকে আমার দিক থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আপাতত এখানেই শেষ রাখছি। যদি ভবিষ্যতে আমার সুযোগ হয় কথা বলার, নিশ্চয়ই আমি অন্য কোনো পয়েন্টে কথা বলব। আমার অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার। ডক্টর লুৎফুর রহমান, আপনাকে আপনার সুন্দর জ্ঞান গর্ব বক্তব্য রেখেছেন। আমি এখন জানাতে চাচ্ছি আপনাদেরকে, এর মধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, সাবেক MP এবং বিশিষ্ট সংগঠক ও রাজনীতিবিদ জনাব শহীদউদ্দিন চৌধুরী এনে। এখন আমি অনুরোধ করব বক্তব্য উপস্থাপন করার জন্য ডক্টর ABM ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের সম্মানিত আহ্বায়ক। আপনার দৃষ্টিতে একজন আলোর দিশারি হিসাবে ডক্টর এমাজউদ্দিন স্যারকে আপনি কিভাবে দেখতেন, যদি আপনার বক্তব্য উপস্থাপন করেন? ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভার্চুয়াল আলোচনা সভার সম্মানিত সঞ্চালক KAB টিভির জনাব কবির আহমেদ বাহার, আজকে এই আলোচনা সভায় সংযুক্ত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর SM ফায়েজ স্যার। সংযুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন সাবেক উপাচার্য, আমার শিক্ষক, একবার সরাসরি ক্লাসরুমের শিক্ষক অধ্যাপক ডক্টর আফামা ইউসুফ হায়দার স্যার। উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক তাজমির ইসলাম। উপস্থিত আছেন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী ম্যাডাম, উপস্থিত আছেন আমার বন্ধুবর শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হোসেন লুৎফর রহমান এবং আমার আরেক বন্ধু সাবেক ছাত্রনেতা, সাবেক এমপি এবং বর্তমান জাতীয়তাবাদী দলের প্রচার সম্পাদক, তুখোর নেতা জনাব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, এবং এই মুহূর্তে যারা সংযুক্ত আছেন লাইভ প্রোগ্রামে তাদের সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে এমাজউদ্দিন স্যারকে নিয়ে কথা বলার মতো দৃশ্যতা আমি দেখাতে চাই না, দেখানো সম্ভব না, কারণ এখানে যারা যারা এই মুহূর্তে আছেন তাদের তুলনায় আমি অতি নগণ্য। কারণ এখানে স্যার রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ছিলেন, স্যার তার লুৎফর রহমান সাহেব তার সম্বন্ধে সব বলে গেছেন। আমি বাগেরহাটের সন্তান, আমি সেই বাগেরহাট পিসি কলেজে পড়েছি, সেই কলেজেই স্যারের প্রথম কর্মজীবন শুরু, এবং সেখান থেকে স্যারকে আমরা পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা স্যারকে হারিয়েছি, স্যারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং শোক জানাচ্ছি, স্যারের পরিবারের প্রতি শোক জানাচ্ছি, স্যারের রুহের মাগফিরাত কামনা করছি। আগামী দিনে স্যারের প্রতি আমরা স্যারের যে অবদান সেগুলো স্বীকার করছি শ্রদ্ধার সাথে, এবং স্যারের যাকে জান্নাতবাসী করেন সেই দোয়া করছি। তার আলোচনা শুরু করার আগে আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা স্মরণ করছি এই গত পরশুদিন আমরা এক যোদ্ধাকে হারিয়েছি, জাতীয়তাবাদীর বিশ্বাসের চেতনার সূর্য সন্তান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাবেক ছাত্রনেতা জনাব শফিউল বারী বাবু, এবং কয়েকদিন আগে আমরা হারিয়েছি কুমিল্লা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান। একেবারে খুব আমরা দ্রুততম সময়ের ভিতরে খুব কাছাকাছি সময় আমরা অনেক প্রিয়জনকে হারিয়েছি। আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কথাগুলো বলছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের জান্নাতবাসী করেন সেই দোয়া করছি। আসলে এমাজউদ্দিন স্যারের সম্বন্ধে কথা বলতে গেলে আমরা কোথায় শুরু করব শেষ করব সেই অনেক সময়ের ব্যাপার, কিন্তু আমি খুব সংক্ষেপে কথা বলবো। স্যারকে আমরা পেয়েছি ছাত্র জীবনে 90-এর সময়ে, স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় ছাত্র হিসাবে আমরা যখন ছিলাম তখন স্যারকে পেয়েছি পুরো উপাচার্য হিসাবে। তারপরে স্যারের হাতেই আমরা নিয়োগ পেয়েছি, স্যার তখন ছিলেন উপাচার্য, সেই সময় আমরা তার সহকর্মী হয়েছি। স্যারকে দেখেছি আমরা 93 থেকে 96 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21তম উপাচার্য হিসাবে। তার আগে ছিলেন শিক্ষাক্ষেত্রে প্রভিসি। শিক্ষাক্ষেত্রে তার অবদানের জন্য লুৎফর রহমান আবার অনেকবার বলেছেন, আমি সামান্যই বলবো, অবদানের জন্য তিনি 21 পদক পেয়েছেন। তিনি সৃষ্টিশীল গবেষণা এবং আলেখ্য রচনার জন্য মহাকাল কৃষ্টি চিন্তা সংঘ স্বর্ণপদক তিনি পেয়েছেন। তিনি জাতীয় সাহিত্য সংসদ স্বর্ণপদক পেয়েছেন। তিনি জিয়া সাংস্কৃতিক স্বর্ণপদক পেয়েছেন। তিনি মাইকেল মধুসূদন দত্ত স্বর্ণপদক পেয়েছেন। ঢাকা সামাজিক এবং সাংস্কৃতিক স্বর্ণপদক পেয়েছেন। এরকম আরো অনেক পদক তিনি ভূষিত হয়েছেন। জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে সম্মাননা তিনি পেয়েছেন। তার 80টির অধিক তার বই, সেই বইগুলো শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানের বই না, দেশের এই গণতান্ত্রিককামী মানুষের কল্যাণের জন্য, দেশের সাধারণ মানুষের সহজবোধ্য করে যে বইগুলো রচনা করলে সমাজ এবং রাষ্ট্র উপকৃত হবে সেই বইগুলো তিনি রচনা করেছেন। তিনি একই সাথে ইংরেজি এমএ পাস করেছেন, ইংরেজি গ্রামার বইও লিখেছেন। তো স্যারের সেই সমস্ত কাজগুলো আমরা দেখেছি, আমরা যতটুকু জানি। স্যারকে যা জানি সেটা হলো একজন ভালো মানুষ হিসাবে, অসাধারণ ভালো মানুষ হিসাবে, ভালো শিক্ষক হিসাবে, সত্যিকারের চমৎকার একজন ব্যবহারের মানুষ হিসাবে। স্যারকে আমরা ছাত্র জীবনে বা এখন এই মৃত্যুর দিন পর্যন্ত স্যারকে আমরা দেখেছি, তার ভিতর থেকে তার পিতৃসুলভ তার আচরণ, তার কথার একটাই শব্দ ছিল, কাউকে সম্বোধন করতেন বাবু বলে। উনি বলতেন এইভাবে যে উনি মানুষকে সম্মান করতে জানতেন, উনি সবাইকে সম্মান করতেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চলে যাওয়ার পরে ইউনিভার্সিটি অফ অল্টারনেটিভ ডেভেলপমেন্টসের উপাচার্য দায়িত্ব পালন করেছেন এবং মৃত্যুর দিন পর্যন্ত সেই বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করেছেন। সেই সময় সময়ে ছাত্র জীবনে স্যারের সাথে হয়তো স্যারের অতটা কাছে আসতে পারি নাই, কিন্তু রাজনীতির বিভিন্ন অঙ্গনে বিচরণের কারণে স্যারের কাছাকাছি হওয়ার সুযোগ হয়েছিল অনেক সময়।
সেই সময় তাকে দেখেছি স্যার এভাবে বলতেন, বাপু তুমি যদি কাউকে সম্মান করতে না পারো সম্মান করো না, কিন্তু কাউকে অসম্মান কাউকে করতে যেও না। স্যারের ভিতর থেকে সেটা আমরা দেখেছি, স্যার মানে যে কিভাবে মানে সম্মান করতে হয়, অথচ স্যারকে আমরা সেভাবে সম্মান দিতে পারি নাই। যে জাতি গুণীজনকে সম্মান দেয় না সেই জাতি আসলে ওই গুণীজন আর ওই দেশে উৎপন্ন হয় না, সেই দেশে গুণীজন জন্ম হয় না, কেননা তারা গুণীজনের কদর করতে পারি নাই। সেই দিক থেকে স্যারকে আমরা যেভাবে দেখেছি সেটা আমরা বলবো। স্যারকে আমরা তার কর্মজীবন সম্বন্ধে লুৎফর রহমান সাহেব বলেছেন, আমি ওদিকে আবারও বলতে যাব না। স্যারের সাহসিকতা, স্যারের দেশপ্রেম, স্যারের নিরহংকার নির্লোভ ব্যক্তিত্ব, তার খাঁটি জাতীয়তাবাদী লোক। তিনি জাতীয়তাবাদীর ঘরানার একজন অভিভাবক ছিলেন, তিনি ছিলেন জাতির সূর্য সন্তান, তিনি ছিলেন জাতির বাতিঘর। কেননা স্যারকে দেখেছি যখন ম্যাডাম খালেদা জিয়ার বাড়ির সামনে যখন বালু ট্রাক এই আওয়ামী লীগ সরকার রেখেছিল, সেখানে স্যারকে দেখেছি, স্যার অত্যন্ত সাহসিকতার সাথে স্যার সেখানে গিয়েছেন এই বালু ট্রাকের সামনে তার ম্যাডামের সাথে দেখা করার জন্য, মোকাবেলা করার জন্য, ম্যাডাম খালেদা জিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য যে বালু ট্রাক দিয়ে এই মোকাবেলা সরকার করতে চাইলেও করতে পারবে না। অথচ সেই ইমাজউদ্দিন স্যারকে যেখানে যখন বিরোধী দলের লোক তার সামনেও আসতো, তাকে তিনি অত্যন্ত চমৎকার ব্যবহার দিয়ে তিনি তাদের বিদায় দিতেন। ওনার কোনো প্রয়োজন তখন হতো না কারোর সাথে দুর্ব্যবহার করার জন্য, কারোর সাথে খারাপ ব্যবহার করার জন্য। স্যারকে আমরা দেখেছি যে সমস্ত জায়গাতে, স্যারের একটা কথা ছিল যে উনি কোনো জীবনে কোনদিন না করতেন না কোনো কাজে। স্যারকে যদি বলি হয় আজকে একটা প্রোগ্রামে প্রেস ক্লাবে যেতে হবে, প্রোগ্রাম 10:30টায়, বাংলাদেশের প্রোগ্রামগুলো 11টার আগে শুরু হয় না, উনি ঠিকই 10:30টায় এসে হাজির হতেন। এই তার সমানুবর্তিতা, তার পাঞ্চুয়ালিটি, তার কোনো কর্মসূচিতে উনি কোনো না করতেন না। ঢাকার বাইরেও উনি সেই নাসিরনগরে যখন মন্দির পোড়ানো হয়, সেই ঢাকা থেকে উনি সেখানে গিয়েছেন। এই বৃদ্ধ বয়সেও উনি ঢাকার বাইরে, চিটাগাংয়ে, রাজশাহীতে, খুলনাতে, সিলেটে কোনো জায়গাতে ওনাকে যদি কোনো কাজ দেওয়া হতো, প্রোগ্রামে দাওয়াত দেওয়া হতো, উনি কোথাও না করতেন না। এই যে কোনো কর্মসূচিতে না অসুস্থ শরীর নিয়ে উনি প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করা, এটা কোথায় আসে? এটা আসে একমাত্র দেশপ্রেমের কারণে। উনি যে খাঁটি দেশপ্রেমিক লোক, খাঁটি দেশকে সত্যিকার ভালোবাসতে জানেন, ভালোবাসতেন, সেই জায়গায় প্রতিফলন পাওয়া যেত। অথচ সেই জায়গাতে উনি সম্মান পাননি। সত্যি কথা হলো উনি একজন নির্ভীক দেশপ্রেমিক লোক, সত্যবাদী লোক। সত্য কথা বলার জন্য আওয়ামী লীগের বা গুন্ডারা তার বাসায় হামলা করেছে। বৃদ্ধ বয়সে তাকে আদালতে দাঁড়াতে হয়েছে। আদালতে তাকে রাষ্ট্রবিজ্ঞানের চিন্তা মানুষ, রাষ্ট্রচিন্তক মানুষ, অথচ তিনি দেশের কাজে নিজের সময় দেওয়ার জন্য তাকে মামলা শিকার হয়েছে, যেগুলো বর্তমান সময়ে আমরা দেখি না। আমরা যদি বলি যে বর্তমান শিক্ষাগুরুরা যেভাবে আছেন, সেই প্রশাসকরা যেভাবে আছেন, তার ব্যবধান যদি দেখি, উনি সেই 1992 থেকে 96 সালে যখন উপাচার্য দায়িত্ব পালন করেছেন, আওয়ামী লীগ ক্ষমতা আসলো 23 জুনের ইলেকশনে পরে, 12 জুনের ইলেকশনে পরে 23 জুন আওয়ামী লীগ ক্ষমতা আসলো। অথচ কত নির্লোভ হলে উনি ক্ষমতা থেকে উনি চলে গেছেন, অথচ তারপরের ব্যক্তি 28 দিন তাকে উপাচার্য দায়িত্ব পালন করেছেন, ওনাকে কোনোভাবে রাখা যায় নাই। এখনকার সময় আমরা দেখি একজন উপাচার্য বা একজন প্রশাসক সকাল বিকাল এখানে কথা বলেন, বিকাল বেলা সেই কথা থাকে না। কারণ সকালে কথা বল নিজের মগজ দিয়ে, বিকালে কথাটা আসে ওই যাদের কাছে ওহী নাজিল হয়, তাদের সরকারের প্রভুদের কাছ থেকে। সেই কাজগুলো ওনার কাছে উনি করতেন না। উনি কারো প্রভুত্ব নিয়ে চলতেন না, উনি নিজের মাথায় নিজের মগজ দিয়ে কাজ করতেন। সেই কাজে উনি দুঃসাহসিক ভাবে, অর্থাৎ নির্লোভ ভাবে কাজ করেছেন। এখনকার দেখা যায় আমরা যে কথাগুলো বলি সেই কথাটা রাখতে পারি না, কেননা আমাদের চিন্তা চেতনায় আমরা কারো দ্বারা নির্দেশিত হই, কারো দ্বারা ওহী নাজিল হয়ে আসি। কিন্তু প্রফেসর ইমাজউদ্দিন আহমেদ স্যার কখনো কারো নির্দেশিত পথে চলেন নাই। উনি যেটা বুঝেছেন, সত্যের পথে উনি চলেছেন। কিন্তু উনি এই জাতিকে যা দিয়েছেন সেই তুলনায় ওনাকে আমরা কতখানি দিতে পারি নাই। তবে উনি সমাজে আলো ছড়িয়েছেন, আমরা তার আলোয় আলোকিত হতে চাই, তার আদর্শকে ধারণ করে আমরা চলতে চাই। চলতে পারলে আমরা, উনি চলে যাওয়ার পরে যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষতি অপূরণীয়, এই ক্ষতি পূরণ হবার নয়। তবে দুর্ভাগ্য হচ্ছে এই স্যার শেষ দিনগুলোতে যে
আদর্শ নিয়ে, যে চিন্তা নিয়ে, রাষ্ট্র চিন্তা নিয়ে, উদার গণতন্ত্র নিয়ে মানে জাতিকে অভিভাবক হিসাবে আবির্ভূত হয়েছেন, সেই জায়গাতে উনি সুফল দেখতে পারেন নাই। স্বৈরাচার বিরোধী আন্দোলন এরশাদের সময় বা বর্তমান সময়ে আন্দোলন করে গেছেন, কিন্তু দুর্ভাগ্য উনি সেই ফসলটা উনি দেখে যেতে পারেন নাই। হয়তো এই জাতি একসময় এই বর্তমান সরকারের দুঃশাসন কুশাসন থেকে মুক্ত হবে, কিন্তু সেই সুশাসনের যখন আসবে সেই ফলটা ছাড়া দেখে যেতে পারেন নাই। আমরা আশা করি আমরা তার যে কাজগুলো রয়ে গেছে, যে কাজগুলো উনি করতে চেয়েছিলেন, সেই কাজগুলোতে আমরা এগিয়ে নিতে পারি। তার রাষ্ট্রচিন্তাকে, তার দর্শনকে যদি আমরা সামনের দিকে নিয়ে যেতে পারি, তাহলে এই জাতি উপকৃত হবে, তাকে সত্যিকার শ্রদ্ধা জানানো যাবে। আর তা না হলে তার প্রতি যে জাতির ঋণ, সেই ঋণ শোধ হবে না। আমরা আবারও তার আত্মার মাগফিরাত কামনা করছি। স্যার দেখছেন, আপনারা জানেন, সকালবেলায় খুব সংক্ষিপ্ত সময় উনি মারা গেছেন। মানুষ অনেক কষ্ট পান, অনেক রোগ ভোগ করেন, কিন্তু উনি খুব অল্প সময়ে মৃত্যুবরণ করেছেন। নিশ্চয়ই উনি আপনার নেকদার বান্দা ছিলেন। ওনার যে সমস্ত কাজগুলোকে যদি আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ যেন তাকে ইবাদত হিসাবে মনে করেন, তাহলে অবশ্যই তাকে জান্নাতবাসী হবেন। আমি আবারও স্যারের জান্নাতবাসী হোক এই প্রার্থনা করে, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং আমরা এখন বিজ্ঞজনের আলোচনা শুনবো এই আশায় আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জনাব ABM ওবায়দুল ইসলাম আপনাকে, আপনার সুন্দর, সাবলীল এবং অনেক তথ্যবহুল বক্তব্য প্রদানের জন্য। শিক্ষাগুরু জনাব এমাজউদ্দিন আহমেদ, ওনার কথা আসলেই একটা সংলাপ আমাদের কাছে আসে, কেমন আছো বাপু? সেই মিষ্টি হেসে আমাদের শিক্ষাগুরু জনাব এমাজউদ্দিন আহমেদ ছাত্র, শিক্ষক, সর্বত্র সবাইকে অনেক আপন করে নিয়েছেন। তার জীবন আলোক্য থেকে কিছু অংশ নিয়ে আলোচনা করার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতাদের মধ্য থেকে বিশিষ্ট রাজনীতিক, বিশিষ্ট সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত স্বনামধন্য ছাত্র, আমাদের সবার প্রিয়, সবার পরিচিত জনাব শহীদউদ্দিন চৌধুরী, আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনি যদি স্যারের জীবন আলোক্য নিয়ে কিছু বক্তব্য উপস্থাপন করেন। জনাব শহীদউদ্দিন চৌধুরী এনে। আমার মাইক্রোফোনটা মিউট করে নিতে হবে, আনমিউট করতে হবে, সরি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রফেসর এমাজউদ্দিন আহমেদ স্যার আমার অত্যন্ত প্রিয় শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ তাআলা ওনাকে বেহেশতে নসিব করবেন, এই প্রার্থনাটুকু করছি। আজকে এই ভার্চুয়াল আলোচনায় সঞ্চালক হিসেবে কবির আহমেদ বাহার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদেরকে স্যারের উপর স্যারের স্মৃতিচারণ করার জন্য একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। তবে এখানে যারা উপস্থিত রয়েছেন, যেমন ফায়েজ স্যার আমার শিক্ষক, ইউসুফ হায়দার স্যার আমার শিক্ষক, তাজবিরি আপা আমার শিক্ষক, আমাদের সমসাময়িক কালের আরো দুজন শিক্ষক প্রফেসর লুৎফুর রহমান এবং ওবায়দ স্যার, আমরা প্রায় সমসাময়িক বয়সেই ওনারা শিক্ষকতা করেছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ধারাবাহিকতায় রাজনীতি সঙ্গে বেশি বেশি সম্পৃক্ত ছিলাম। আমাদের আরেকজন শিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর
দিলারা চৌধুরী, উনি হয়তোবা আমাকে ভালোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেহেতু আমি ছাত্র ছিলাম এইদিকে, আমাকে ওইভাবে হয়তোবা চিনবেন না, তবে ছাত্র রাজনীতির সুবাদে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির সঙ্গে অনেকবার গিয়েছি, অনেক সম্পৃক্ত ছিলাম। শিক্ষকদের সঙ্গে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি স্যার সম্পর্কে কিছু বলার জন্য। আসলে স্যাররাই বলবেন, আমরা শুনবো। যেহেতু এমাজউদ্দিন স্যার ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ যে সময়টা, এই সময়টার মধ্যে আমি কিন্তু তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের পাশাপাশি কিছু কিছু ছাত্র রাজনীতির গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম। এই জন্য স্যারের সঙ্গে আমার সম্পৃক্ততাটা খুব বেশি ছিল। আমি 93 সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলাম, 96 সালে আমি ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম। তার মানে কি, পুরা সময়টা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব হিসাবে প্রফেসর এমাজউদ্দিন স্যার দায়িত্ব পরিচালনা করেছেন। এবং আমি তৎকালীন সময়ে যে ডাকসু ছিল, সেই ডাকসুর নির্বাচিত প্রতিনিধিও ছিলাম। সেই ধারাবাহিকতায় একদিকে হলের কোনো প্রোগ্রাম, ডাকসুর কোনো প্রোগ্রাম, বিশ্ববিদ্যালয়ের কোনো প্রোগ্রাম, উপাচার্য সাহেবের কাছে আমাদের সচরাচর যেতে হতো। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি তো কখনো উত্তপ্ত ছিল, আবার কখনো ঠান্ডা ছিল। সবকিছু মিলেই বারবার এখানে ফায়েজ স্যার এবং ইসুবাইদার স্যার আরো বেশি সাক্ষী। ওনারাও যখন দায়িত্বে ছিলেন, আমাদেরকে বারবার ওনাদের সঙ্গে মিটিং করতে হতো এবং একটা পরিবেশ পরিস্থিতি কিভাবে সমন্বয় করা যায়, সুন্দর করা যায়, সময় আমরা সেগুলো নিয়েই ব্যস্ত থাকতাম। কিন্তু প্রফেসর এমাজউদ্দিন স্যার ওনার গভীর শিক্ষা সম্পর্কে আসলে আমার মতো লোক বলে এখানে আমি সময় নষ্ট করব না। আমার শিক্ষকরা, প্রিয় শিক্ষকরা, আপনারাই বলবেন। তিনি একজন প্রকৃত শিক্ষক ছিলেন, এতটুকুই বলবো। এবং তার এই শিক্ষকতার কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে তিনি যখন দায়িত্ব পালন করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন। তিনি কোনো দলীয় কর্নার থেকে, ওই চিন্তা থেকে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা করেন নাই। কোনো দল বলেন অথবা কোনো সংগঠনের পক্ষে বিপক্ষে তিনি সরাসরি অবস্থান নিয়ে তিনি পক্ষ অবলম্বন করে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা করেন নাই। নিরপেক্ষ দায়িত্ব থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা করেছেন। আমরা তো এখন দেখি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাগুলো শিক্ষক নিয়োগ হয় দলীয় অবস্থান থেকে, এবং যে কোনো সিদ্ধান্ত আসে দলীয় কর্নার থেকে, এবং সম্পূর্ণ দলীয়গত অবস্থানকে নিয়েই বিশ্ববিদ্যালয়ে যারা উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেন অথবা অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, দলের বাহিরে কোনো চিন্তা এখন করতে পারেন না। কিন্তু সেই সময় প্রফেসর এমাজউদ্দিন আহমেদ কখনো সেই সুযোগ কাউকে দেন নাই। আমরা ঠিকই ওনার সামনে কথা বলতাম, কিন্তু কথা বলতে গিয়ে আমরা আবার ভুলেও পেতাম। কারণ শিক্ষককে আমরা শিক্ষক হিসাবে সম্বোধন করতাম, আবার আমাদের অধিকার আদায়ের প্রশ্নে আমরা স্যারের সহযোগিতা এমন ভাবে নিতাম যে স্যার
কখনো আমাদের উপরে খেপে যায় কিনা, বিরক্ত হন কিনা, আমরা সেই সুযোগটা কখনো দিতাম না এবং স্যার আমাদেরকে সেই হিসাবে স্নেহ করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি যে সমস্ত কালচারাল প্রোগ্রামগুলো অথবা হলের প্রোগ্রামগুলো বা হলের ফেস্ট, এই সমস্ত ব্যাপারে আমাদেরকে আগে ডাকতেন, বসতেন, কথা বলতেন এবং টু দ্য পয়েন্ট আমি দেখেছি যে আগেই উনি হিসাব নিকাশ করতেন যে এই হলে অথবা এই প্রোগ্রামে কিভাবে সেখানে একটা বক্তব্য আসবে, কিভাবে একটা প্রবন্ধ লেখা হবে, টু দ্য পয়েন্ট উনি আগেই আমাদেরকে লিখে দিতেন অথবা সেগুলো ওয়াচ করতেন যে পরের দিন অডিয়েন্সে কোনো ভুল হয় কিনা বা প্রোগ্রামে কোনো ভুল লেখা হয় কিনা, এগুলো কিন্তু উনি মেনটেন করতেন। আমি ডাকসুর সর্বশেষ দিকে ডাকসুর ভারপ্রাপ্ত সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেছি এবং সর্বশেষ সময়ে আমি ডাকসুর আমার বাইরে অ্যাবসেন্সে বিভি হিসাবেও দায়িত্ব পালন করেছি। সুতরাং একদিকে সংগঠনের দায়িত্ব, আরেকদিকে ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করা এবং স্যারের নেতৃত্বে উনি উপাচার্য হিসাবে, ডাকসুর সভাপতি হিসাবে সবসময় আমার কাছে থেকে এই প্রোগ্রামগুলো আমি অর্গানাইজ করতাম। তার যে এক কথায় বলবো যে উনি যে স্বচ্ছতা, অত্যন্ত স্বচ্ছতার সহিত উনি সবকিছু দেখাশোনা করতেন। যাই হোক, আল্লাহ ওনাকে নিয়ে গেছেন, মহান আল্লাহ তাআলা হুকুমে উনি ইন্তেকাল করেছেন। তবে জীবনের শেষ দিন পর্যন্ত উনি এদেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। শুধু জাতীয়তাবাদী শক্তিকে বা জাতীয়তাবাদী আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্যই উনি কিন্তু সংগ্রাম করেন নাই। এই বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে উনি কথা বলতেন, প্রকৃত গণতন্ত্রকে নিয়ে উনি কথা বলতেন, আমাদের মত প্রকাশের স্বাধীনতার জন্য উনি কথা বলেছেন এবং এই কথাগুলো বলতে গিয়ে তিনি অত্যাচারিত হয়েছেন। এই সরকারের আমলে এই ফ্যাসিবাদের শিকার তিনি হয়েছেন, ফ্যাসিজমের শিকার তিনি হয়েছেন। আমাদের ওবায়দ স্যার বলেছেন তার বাড়িতে হামলা হয়েছে। শুধু বাড়িতেই তো হামলা হয় নাই, এটাও বলেছেন যে মামলা ওনাকে কোর্ট পর্যন্ত, কোর্টের বারান্দা পর্যন্ত নিয়ে গিয়েছে। তাহলে কত পৈশাচিক চিন্তা এই সরকার করেছে এই ধরনের একজন শিক্ষাগুরু, শিক্ষাবিদকে নিয়ে। আমি আগেই বলেছি যে উনি কখনো নিজেদের নিরপেক্ষতা ভঙ্গ করে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার শো করেন নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা করেন নাই। আর এখন তো এটা অহরহ যে যিনি সরকার কর্তৃক অ্যাপয়েন্টমেন্ট পান তিনি সেখানে এমন একটা বাহাদুরে পরিণত হন যে শুধু আওয়ামী লীগ অথবা এই সরকারের ছাত্র সংগঠনকে কি শুধু প্রাধান্য দিবে, অন্য কোনো সংগঠন অথবা নিরপেক্ষতা নিয়ে কাজ করা, এটা এখন আর আমাদের এই সমাজে নাই, এদেশের শিক্ষা প্রতিষ্ঠানে নাই। এটা আমি ফায়েজ স্যারকেও দেখেছি, ইসমাইল স্যারকেও দেখেছি। সুতরাং আজকে এই বাংলাদেশে যে শাসনটা চলছে, এই শাসনটার বিরুদ্ধে কথা বলার জন্য প্রফেসর এমাজউদ্দিন আহমেদ তার বীরত্ব ছিল, প্রফেসর এমাজউদ্দিন আহমেদের কণ্ঠ ছিল। এই কণ্ঠটা হয়তো আমরা এখন আর দেখবো না, কিন্তু প্রফেসর এমাজউদ্দিন আহমেদের লেখা অনেক অনেক বই আছে, অনেক অনেক প্রবন্ধ আছে, অনেক অনেক নিবন্ধ আছে। আর এই স্যার সম্পর্কে, লেখা সম্পর্কে আমি এত গভীরে গিয়ে অনেক কথা হয়তো বলতে পারবো না, কিন্তু ওনার কিছু কিছু লেখা আমাদেরকে আকৃষ্ট করে, কিছু কিছু বক্তব্য আমাদেরকে স্পিড আপ করে,
ওনার কথাগুলো, ওনার লেখাগুলো কখনো সহজ ছিল না, খুব কঠিন ভাষায় উনি লিখতেন, কিন্তু যারা এটার উপরে চর্চা করতেন তারা কিন্তু খুব সহজেই বুঝে যেতেন যে প্রফেসর এমাজউদ্দিন আহমেদের বক্তব্যের মধ্যে, কথার মধ্যে, লেখার মধ্যে শক্তি আছে, পাওয়ার আছে, স্পিরিট আছে। সেখানে গণতন্ত্রের ভাষা হোক, সেখানে সাধারণ মানুষের বক্তব্য হোক, এবং এই দেশের যে আমাদের হারিয়ে যাওয়া যে গণতন্ত্র, সেই গণতন্ত্র পুনরুদ্ধারের কথা। যাই হোক, আমরা ওনাকে আজকে স্মরণ করছি, স্মৃতিচারণ করছি। মহান আল্লাহ তাআলা ওনাকে বেহেশতে নসিব করবেন, এই প্রার্থনাটুকু করছি। আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, অভিনন্দন জানাই। এবং আমরা এই মহামারীর সময়ে সবাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন, এই প্রার্থনাটুকু করছি এবং করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ জনাব শহীদউদ্দিন চৌধুরী এনি, আপনার খুব সুন্দর, ইনফরমেটিভ এবং বিনয়ী বক্তব্যের জন্য। আমরা এখন বিনীত অনুরোধ জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ডক্টর তাজমেরি এস এ ইসলাম আপনার জ্ঞানগর্ভ বক্তব্য উপস্থাপন করার জন্য। জনাব তাজমেরি এস এ ইসলাম। মিস্টার কবির আহমেদ চৌধুরী, আপনি এমন একটা দিনে প্রফেসর এমাজউদ্দিন আহমেদের জন্য আলোচনা সভার ধার্য করেছেন। দিনটা আসলেই ভালো। এটা ডে অফ আরাফাত, হজের দিন, একটা পূর্ণ দিন। আমরা অনেকে রোজা রেখেছি, নামাজ পড়েছি, স্পেশাল দোয়া করেছি। আজকে স্যারের জন্য আমরা অনেক সুন্দর সুন্দর কথা বানিয়ে বলছি না, সত্যিকারের কথাগুলো বলছি। এগুলো তার পরকালের জন্য, তার আখিরাতের জন্য, এগুলো তার গুণাবলীগুলো তার সাথে সংযোজন হবে এবং আল্লাহ তাকে এই সময়ের জন্যই বেহেশতে নসিব করবে। এটা কথা দিয়ে শুরু করতে চাই। যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। কথাটা আমরা বলি, ফিলও করি, কিন্তু সেই একই কথা এখানেও, তবু সৃষ্টির অমোঘ নিয়মে আমরা চলে যাই। স্যারও সেই নিয়মের ব্যত্যয় নয়, উনি চলে গেছেন। তবে চলে যাওয়াটা সবার কিন্তু একরকম হয় না। এখানেই একটু বিরাট কথা। স্যার এত সুন্দরভাবে চলে গেলেন এবং এত চমৎকার একটা দিনে চলে গেলেন। আমরা মুসলমান হিসাবে বিশ্বাস করি যারা শুক্রবার দিন মারা যান তাদের কবরের আযাব হয় না। আল্লাহ তাআলা তাদের নেক বান্দাদেরকে এভাবেই দুনিয়া থেকে নিয়ে যান। স্যার এরকম ভাবেই চলে গেছেন এবং কাউকে কষ্ট না দিয়ে চলে গেছেন। সবচেয়ে বড় কথা, উনি হয়তো এটা আল্লাহর কাছে চেয়েছিলেন যে উনি দিনের পর দিন বিছানায় পড়ে থাকবেন, তার ছেলে মেয়েরা কষ্ট পাবে, এটা উনি নিশ্চয়ই চাননি। তার জন্য আল্লাহ তার সে দোয়া কবুল করেছেন। উনি সেভাবেই নীরবে সবাইকে কাঁদিয়ে, কষ্ট না দিয়ে এই দুনিয়া থেকে চলে গেছেন। প্রফেসর ইমাজউদ্দিন আহমেদের কথা বলতে গেলে যে চেহারাটি ভেসে ওঠে, অত্যন্ত ধীর, স্থির, শান্ত, ধৈর্যশীল একটা মানুষ, অত্যন্ত মিতভাষী, মিষ্টভাষীও বটে, এবং মনে হয় একটা পিতৃসুলভ তার মূর্তি, তার চেহারার মধ্যে। তাকে দেখে সবসময় শিক্ষকের চেয়ে বেশি মনে হতো উনি বোধহয় একজন গার্ডিয়ান। অনেক রকম অনেক কথাই সাথে সাথে আমি ব্যক্তিগতভাবে আমাকে বলতে হয়েছে। অনেক ক্রাইসিসের মধ্যে আমি দৌড়ে ওনার কাছেই আগে গিয়েছি, ওনার অ্যাডভাইস চেয়েছি। যখন ওনার সাথে আমার মতামতের মিলে গেছে তখন আমার ভালো লেগেছে, স্যারেরও ভালো লেগেছে। এরকম অনেক কথা আছে। সে যাই হোক, যে কথাটা বললাম যে একদম পিতৃসুলভ এবং অভিভাবক মানুষের কাছে আমরা এই যে ছুটে যেতাম তার উপদেশের জন্য, সেই জায়গাটা বোধহয় একেবারেই ভ্যাকুয়াম হয়ে গেল। একজন এর মধ্যে একজন একটা কথা বলেছেন বক্তারা, কখন আরেকজন ইমাজউদ্দিন, প্রফেসর ইমাজউদ্দিন জন্মগ্রহণ করবেন এই ভ্যাকুয়াম
পূর্ণ করতে। আমি জানি না, আমার মনে ভয় হয় আদৌ এই ভ্যাকুয়ামটা পূর্ণ হবে কি। হয়তো হবে না, হয়তো হবে, কিন্তু অন্যভাবে হবে, ঠিক এইভাবেই হবে না। প্রফেসর ইমাজউদ্দিন আহমেদের এই কথাটি অনেকেই বলে গেছেন, আমার হয়তো কিছু রিপিট হবে, বলে কিছু করার নেই, কারণ যা সত্য সে কথা স্যারের সম্বন্ধে বলতে গেলে আসবেই। যেমন উনি একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ ছিলেন, যে কোনো কেউ এটাই বলবে, এবং একজন জাতীয়তাবাদী আদর্শের ধারক এবং বাহক। এটা একেবারেই নির্ভুল উনার লেখনীতে, উনার কথায়, উনার চিন্তায়, উনার চেতনায় এটাই প্রকাশ পেয়েছে। শুধু তাই নয়, উনি গণতন্ত্রের কথা সবসময় উনার বক্তব্যের লেখায় লিখে গেছেন। এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য, সুপ্রতিষ্ঠিত করার জন্য জাতীয়তাবাদী শক্তি কোনো বিকল্প নাই। এটা উনার কথায় মতে স্পষ্টভাবে উঠে এসছে। এরকম একজন স্পষ্টভাষী, দৃঢ়চেতা, দৃঢ়কণ্ঠ একজন মানুষ, আমি জানি না এখন বিএনপি কেন, দেশের একটা ক্লান্তি লঙ্ঘন, জাতির একজন অভিভাবকের প্রয়োজন, এরকম একজন কণ্ঠের প্রয়োজন ছিল। জানি না আমি কেন মহান আল্লাহ তাআলা কি মনে করে তাকে নিয়ে গেলেন, তার সুনির্দিষ্ট সময় অনুযায়ী তাকে নিয়ে গিয়েছেন। এটাও আমাদের কাছে বিরাট রহস্য। তখন আমরা মনে করি এই মানুষটিকে আরো কিছুদিন দরকার ছিল, গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া না হওয়া পর্যন্ত ওনার আরেকটু প্রয়োজন ছিল, ঠিক সেই সময় যেন উনি চলে গেলেন। কাজে এই সবকিছুর অর্থ তো আমাদের বোঝার কোনো সাধ্য নাই। আমি আরেকটি কথা বলবো, আমরা জানি, ইনফ্যাক্ট আমি নিজেকে দিয়েও বুঝতে পারছি, বয়সের সাথে সাথে আমাদের স্মৃতিশক্তিও অনেকটা কমে যায়, লোপ পায় আমি বলবো না, কমে যায়। যেমন আমরা অনেকের নাম ভুলে যাই, অনেক কথা ইনফ্যাক্ট আমি নিজেও এখন কেন জানি না, খুব ফ্রাস্ট্রেশন লাগে আমার, কিন্তু আমি ভুলে যাই। কিন্তু ইমাজউদ্দিন স্যারকে আমি একটা জিনিস দেখেছি, ওনাকে যখন আমি দেখলাম তখন উনি যথেষ্ট সিনিয়রই, যথেষ্ট বয়স ওনার হয়েছে তখন, কিন্তু উনি কিছু ভুলতেন না। এটা খুব আশ্চর্যের বিষয়। অত্যন্ত ভালো, খুবই কঠোর একজন মানুষ, যার স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর ছিল, প্রখর স্মৃতিশক্তির মানুষ। এটা হয়তো সবসময় তার চিন্তার কারণেই হোক, চিন্তা এবং চেতনা এতই সমৃদ্ধশালী ছিল, যার কারণে হয়তো ওনার স্মৃতিশক্তিটাও প্রখর ছিল। আরেকটি কথা না বললেই না, যে কথাটি বারবার উঠে এসছে, হ্যাঁ উনি জাতীয়তাবাদী আদর্শের ধারক এবং বাহক, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু একটি মানুষ এইরকম একটা চেতনাবোধ থাকা সত্ত্বেও ওনার অনেক লেখা আছে যেটা পড়ে কিন্তু মনে হয় না উনি খুব নিরপেক্ষভাবে কলাম লিখেছেন। যেমন প্রফেসর আব্দুর রাজ্জাক, প্রফেসর আহমেদ শরীফ, দেওয়ান মোহাম্মদ আজরাফ, এনারা যখন মারা গিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উনি কলাম লিখেছেন। ইনারা এখানে যে জিনিসটা স্পষ্ট হয়ে আসে যে উনি ডান বাম বা যেটা আমি বলবো কোন দল কোন মত নির্বিশেষে শুধুমাত্র জ্ঞানী এবং মনীষীদের কথা ভেবেই, তার গুণাবলীর কথা চিন্তা করে তাদের উদ্দেশ্যে কলম লিখে শ্রদ্ধা নিবেদন করেছে। এটাই বা কজন পারে। তার লেখনীতে, তার চিন্তায় একটা ব্যালেন্স ছিল। উনি জাতীয়তাবাদী আদর্শ ধারণ করেছেন বটে, কিন্তু জ্ঞানী বা মনীষীকে উনি অনেক উপরে স্থান দিয়েছেন, যেটা ওনার কথায় এবং লেখায় স্পষ্টভাবে উঠে এসছে। আমার শুধু একটাই, আমি আর বেশি কথা বলবো না, খুব সংক্ষেপেই আমি শেষ করব, কারণ ইমাজউদ্দিন স্যার সম্বন্ধে বলতে গেলে তো অনেক বলা যায়, অলরেডি আরো অনেকে আছেন, অনেক কথাই বলবেন, অনেক কিছু বলবেন। আমার ব্যক্তিগত ছোটখাটো কিছু কথা অভিজ্ঞতা যে দু একটা বললাম, আরো কিছু আছে। যখন আমি স্যারের বাড়িতে গিয়েছি, যে জিনিসটা আমাকে খুব অভিভূত করেছে, দেখতাম উনি ওনার ড্রয়িং রুমে বসা, পাশে ওনার সামনে ওনার টেবিল, গোল একটা টেবিল, সেখানে বই পুস্তক কাগজপত্র এবং খোলা প্যাড এবং কলম, অর্থাৎ উনি লিখছিলেন। এমন একটা সময় আমার মনে পড়ে না যে আমি গিয়েছি আর স্যার ওই টেবিলে নাই বা লিখছেন না, বা মানে আমি হয়তো বলতাম স্যার আপনি লিখছিলেন, হ্যাঁ আমি একটু তার কাজই করছিলাম। এই একটা মানুষ নিরলস ভাবে তার লেখনী চালিয়ে গেছেন, এটাও আমার কাছে অদ্ভুত লাগতো। কারণ আমি অনেকেই জানি একটু বয়স হলে তারা লেখার জন্য কাউকে কাউকে রাখতেন এবং তারা ডিকটেশন দেন, অন্যেরা লেখে। কিন্তু স্যারকে আমি যতদিন দিয়েছি স্যার নিজেই লিখতেন, আমি দেখেই তো বুঝেছি স্যার নিজেই লিখতেন, তার কলমটি খোলা পড়ে আছে। এটাও তার একটা মনের জোর, আমি যে উনি শেষ পর্যন্ত তার
মনের যে কথাগুলো, যে অভিব্যক্তি, যে চিন্তা নিজ হাতে লিখে প্রকাশ করেছেন। আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুন, তাকে শান্তিতে রাখুন। যে কথাটি বলে শেষ করব আমি, একটি আফসোস, স্যার তো চলেই গেছেন, কিন্তু আমার মনে আফসোস, আমি মনে করি আপনাদের সবার মনেই নিশ্চয়ই রয়ে গেছে, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, গণতন্ত্রের লড়াই এদেশে হবে, জনগণই এদেশে লড়াই করবে গণতন্ত্রের জন্য। কিন্তু প্রফেসর এমাজউদ্দিন মানুষের মতো একজন মানুষ এই গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া বাংলাদেশকে আর দেখতে পেলেন না। এটাই কষ্টের বিষয়, যে গণতন্ত্রের জন্য উনি সারা জীবন কথা বলে গেছেন, সেই গণতন্ত্র দেখতে পেলেন না। আমি এটা বলে আমার শ্রদ্ধা নিবেদন করছি তার প্রতি, এবং এখানে যারা উপস্থিত আছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করি, এবং কবির আহমেদ বাহার সাহেবকে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা এখন যেতে চাচ্ছি বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী। আমি যতটুকু জানি আপনি আমাদের প্রিয় মরহুম এমাজউদ্দিন স্যারের কে নিয়ে অনেকগুলো লেখনী লিখেছেন, অনেক কথা বলেছেন, এবং ওনার মধ্যে যে একটা নিরপেক্ষ ভাব ছিল, উনি কখনো যে পক্ষপাতমূলক কথা বলে নিজকে কোণঠাসা করেন, উনি কারো পক্ষপাতিত্ব করেন নাই, এইসব বিষয়গুলো তার লিখনীতেও উঠে এসেছে। আমরা আপনার কাছে সেই বিষয়ে কিছু বক্তব্য আশা করব। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী, আপনার বক্তব্য উপস্থাপন করার জন্য আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনার মাইক্রোফোনটা আনমিউট করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আর এখানে যারা উপস্থিত আছেন, আমাদের শ্রদ্ধেয় যে সমস্ত ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, তাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং আমার শ্রদ্ধা। আমি এখানে আমার যে কথাগুলি আমি বলতে চাচ্ছি, সে কথাগুলি কোনো বক্তা বলেছেন। আমি বক্তব্য করার আগে অ্যানি চৌধুরীকে একটা কথা বলতে চাই, যে যদি উনি জাহাঙ্গীরনগরে যেতেন ওনার ছাত্র রাজনীতির সম্পৃক্ততার কারণে, আমি যেহেতু কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল না আমার, আর সেজন্য আমি ওনাকে সেই সময় চিনিনি। পরে অবশ্যই আপনার নাম আমি জেনেছি, আপনি একজন বিখ্যাত ব্যক্তি, আপনাকে সবাই চেনে। সেই হিসাবে যখন আপনি গেছেন জাহাঙ্গীরনগর, আপনাকে চিনতাম না অথবা শুনিও নাই আপনার নাম। বাট এনিওয়ে, আমি খুব খুশি, হ্যাপি যে আপনি সবাই এসেছেন এবং বক্তব্য দিয়েছেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি, সেই প্রফেসর এমাজউদ্দিন আহমেদ স্যারের সম্পর্কে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে সেই কথাগুলি আপনারা আমার যারা বক্তা তারা কেউ বলেছেন। যেমন অ্যানি চৌধুরী বলেছেন ওনার গণতন্ত্রের প্রতি যে নিষ্ঠা। ডক্টর তাসমির ইসলাম তো খুব চমৎকার ভাবে বলেছেন তার নিরাপত্তার কথা এবং তার গণতন্ত্রের প্রতি তার যে নিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার ব্যাপারে বাংলাদেশের রাজনীতিতে তিনি যে ভূমিকা পালন করেছেন সম্বন্ধে ডক্টর তাসমির ইসলাম খুব সুন্দর বলেছেন। গণতন্ত্র, আমি সেই বিষয়টাকে বেশি আপনার এখানে, যেহেতু আমি সেই বিষয়টার উপরে বেশি বক্তব্য রাখবো, সেই জন্য আমার এই দুইজন বক্তার কথা বললাম যে তারাও এই জিনিসটা কিছুটা অনেকটাই আপনার উঠে এনেছেন আর কি। আমি সেদিন আপনার একটা বিশ্লেষণ করলাম কুমার রিপোর্টারের, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবর্গের ইন্টারভিউ করে এই বিশ্লেষণটা লেখা হয়েছিল।
ওইখানে যে জিনিসটা সেলিম জাহিদ বলে একজন রিপোর্টার, তিনি আমাকেও ইন্টারভিউ করেছিলেন, যেটা উঠিয়ে এনেছেন সেটা হলো বাংলাদেশে পোস্ট কোভিড-19 কি ধরনের রাজনীতি বা রাষ্ট্র ব্যবস্থা দেখা দিতে পারে সেটার উপরে। এবং আমার মনে হয় প্রফেসর ইমাজউদ্দিন আহমদের শেষ ইন্টারভিউটা ছিল তার সঙ্গে, সেলিম জাহিদের সঙ্গে। এবং যখন প্রফেসর ইমাজউদ্দিন আহমদকে জিজ্ঞাসা করা হয়েছিল যে পোস্ট কোভিড বাংলাদেশে দিনেই তো আমরা জানি একটা মহা দুর্যোগ নেমে এসেছে, এই দুর্যোগে অর্থনীতি ভেঙে পড়েছে বহু দেশে, সামাজিক মূল্যবোধ ভেঙে পড়েছে। আপনার এক কথা বলা যেতে পারে যে পৃথিবীতে এমন রাষ্ট্র নাই যেখানে এই কোভিডের আক্রমণে জাতি দিশাহারা হয়েছে, এবং বাংলাদেশে সেটার এক্সেপশন নয়। বহু আপনার যারা থিঙ্কার, বিভিন্ন রাষ্ট্রীয় পর্যায়ে যারা থিঙ্কার অথবা আন্তর্জাতিক পর্যায়ে যারা অ্যানালিসিস করেন, তারা সবাই চিন্তা ভাবনা করছেন যে আমরা কি জাতীয় আন্তর্জাতিক সম্পর্ক অথবা ওয়ার্ল্ড অর্ডার অথবা বিভিন্ন দেশে কি জাতীয় অর্থনীতি এবং রাজনৈতিক সিস্টেম প্রক্রিয়া বা এটা ইমার্জ করবে। তো ওই বিশ্লেষণ, এবং আমরা সবাই জানি যে বাংলাদেশ সমস্যার সম্মুখীন আছে, বাংলাদেশের অর্থনীতিতে সম্মুখীন আছে, আমাদের বন্যা, কোভিড, অবশ্য তখন বন্যা ছিল না ততটা, বাট এনিওয়ে সবকিছু মিলিয়ে আমরা একটা ভীষণ একটা বিপর্যস্ত অবস্থায় আছি। সুতরাং এই প্যান্ডেমিকটা যখন তখন যে যারা ক্ষমতায় থাকবেন তারা কিন্তু বহুবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। তো প্রফেসর ইমাজউদ্দিন তখন ইন্টারভিউতে বলেছেন যে এই চ্যালেঞ্জগুলি ফেস করতে হলে সে গণতন্ত্র প্রতিষ্ঠা, এটাই ছিল ওনার শেষ, আমার মনে হয় যতদূর আমার স্মরণ, যে উনি দিয়েছিলেন এই অ্যানালিসিস। এই কথাটা আমি টেনে আনলাম এই কারণে প্রফেসর ইমাজউদ্দিন শেষ দিন পর্যন্ত স্বপ্ন দেখে গেছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, এবং গণতন্ত্রের দ্বারাই আমাদের দেশে যে সমস্ত সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলিকে আমরা কি করতে পারবো অথবা কিভাবে সেগুলিকে মোকাবেলা করতে পারবো। উনি কিন্তু অন্য কোনো পলিটিক্যাল সিস্টেমের কথা ভাবেননি। উনি সবসময় মনে করেছেন যে গণতান্ত্রিক যে সিস্টেম, মানবাধিকার থাকবে, মানুষের অধিকার থাকবে, সরকারের একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে, সেই জাতীয় একটা সরকার দ্বারাই সমস্যা মোকাবেলা করা যায়। এছাড়া আর কোনো পথ নেই বাংলাদেশের জন্য। বাংলাদেশের যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধটা তো হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। দুঃখের বিষয় 50 বছর আমরা জানি যে আমাদের সেই স্বপ্ন সফল হয়নি। বিশেষ করে 2018 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের পরে তো মানে ফান্ডামেন্টাল রাইট টু ভোট, সেটাই তো আমাদের চলে গেছে। কিন্তু তবুও প্রফেসর স্বপ্ন দেখতে গণতন্ত্র না আসলে এখানে মোকাবেলা সম্ভব হবে না, পোস্ট কোভিড যে জাতীয় সমস্যাগুলি দেখা দেবে সেগুলি। তো সেই জন্য উনি নিরলসভাবে কাজ করে গেছেন, এবং আমি ওনার লেখার সম্বন্ধে অনেক পরিচিত। আমি ওনার লেখা একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমার নিজের গবেষণার জন্য আমার অনেক ওনার লেখার সঙ্গে পরিচয় আছে, এবং একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি কথা বলতে পারি এবং জোর করাই বলতে পারি তার পাণ্ডিত্য নিয়ে কোনো কোশ্চেন প্রকাশ নাই। এবং যেটা ডক্টর তাসমিন ইসলাম বলেছেন যে উনি মনীষীদের লেখার ভিতর ট্রিবিউট দিতে গিয়ে উনি ওনার নিরপেক্ষতা দেখিয়েছেন। সেই সঙ্গে আমি একটু অ্যাড করতে চাই, হীনতা ছিল, একদম আপনার গবেষণামূলক এবং বিশ্লেষণ করি। বিশ্লেষণের দ্বারায় যে সমস্ত মানে স্ট্র্যাটেজি বা বাংলাদেশের ভালো হয়
সেগুলি কিন্তু সম্পূর্ণ একটা নিরপেক্ষ অবস্থান থেকে ছিলেন এবং উনি একটা রাজনৈতিক দর্শন ধারণ করতেন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার মনে হয় প্রফেসর ইসলাম অথবা অ্যানি বলেছেন, উনি যখন ভিসি ছিলেন ঢাকা ইউনিভার্সিটির উপাচার্য ছিলেন, তখন কিন্তু ওনার নিরপেক্ষতা দেখেছেন। আর তখন ঢাকায় এখনো আছে ঢাকা ইউনিভার্সিটিতে গোলাপি, সাদা এবং নীল দল, উনি সবাইকে নিয়ে চলতেন। উনি মারা যাওয়ার পরে আবুল কাশেম ফজলুল হক উনি একটা ট্রিবিউট দিয়েছেন, সেই ট্রিবিউটে কিন্তু উনি পরিষ্কার ভাবে বলেছেন যে ইউনিভার্সিটিতে চালানোর সময় উনি কিন্তু একদম নিরপেক্ষভাবে চালাতেন এবং সমস্ত দলকে সঙ্গে, যেহেতু তিনি গণতন্ত্র মানেই হলো সবাইকে নিয়ে পথ চলা, আমরা অন্তর্ভুক্তিমূলক একটা পলিটিক্যাল সিস্টেম বলি, যে কোনো সোশ্যাল সিস্টেমের বাইরে থাকবে না, সমস্ত ফোর্স গুলিকে একত্র এস্টাবলিশ করা, যেখানে একটা ভারসাম্য থাকবে। ভারসাম্যটা আসে পলিটিক্যাল সিস্টেমে, তখনই কিন্তু রাষ্ট্রের একটা স্টেবিলিটি বা স্থিতিশীলতা আসে। তখন যতদিন পর্যন্ত জনগণের বিভিন্ন যে মানে যে সোশ্যাল ফোর্সেস এর যে আছে, সেগুলির যে ভারসাম্য না আনা পর্যন্ত রাষ্ট্রের স্থিতিশীলতা আসে না। এবং যেহেতু আমাদের সিস্টেমকে অন্তর্ভুক্তিমূলক আমরা করতে পারিনি, সেই জন্য কিন্তু আমাদের রাষ্ট্র এখন পর্যন্ত, এবং আমরা এটাও জানি যে আমাদের সমাজ অন্তর্ভুক্তিমূলক সিস্টেম বা প্রক্রিয়া, রাজনৈতিক প্রক্রিয়া করার পরিবর্তে আমাদের সমাজ এখন, আমি যেটাকে বলি গ্রেট ডিভাইড, দুই দলে বিভক্ত। এবং এই দুই দলের মধ্যে কেউ বলতে পারবে না যে একজন আরেকজনের চাইতে বেশি শক্তিশালী। এখন বর্তমান যে সরকার আছে তাদের হাতে শক্তি বেশি, কারণ নির্বাচিত এবং তারা রাষ্ট্রই চালাচ্ছে শক্তির দ্বারা, সুতরাং শক্তি তাদের হাতে আছে। কিন্তু জাতীয়তাবাদী যেটা শক্তি, যেটা সোশ্যাল ফোর্স, সেটা কোনো সোশ্যাল ফোর্স কোনদিন বিলীন হয়ে যায় না, সবসময় থাকে। সুতরাং সেই ফোর্সটাও কিন্তু আপনি বাংলাদেশের রাজনীতিতে যতক্ষণ পর্যন্ত এই দুটো ফোর্সের একটা ইনক্লুসিভ কোন সিস্টেম গণতন্ত্রের দ্বারাই সম্ভব, ততদিন পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রে কোনো স্থিতিশীলতা আসবে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাষ্ট্র এখন কিরকম অস্থিতিশীল অবস্থায় আছে। শুধু যে আমাদের ডোমেস্টিক একটা অস্থিতিশীলতা আছে তা নয়, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফরেন পলিসি, যেটা একটা রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, এখানেও একটা ভয়ঙ্কর একটা অস্থিরতার একটা নজর আমরা দেখতে পাচ্ছি সেখানে। এবং প্রফেসর মজিদুর রহমান যেহেতু রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র পরিচালনা এবং রাজনীতি নিয়ে গবেষণা করতেন, এই জিনিসটা অত্যন্ত সুন্দরভাবে মুখস্থ করতে পেরেছিলেন। তার লেখায়, ওনার কথাবার্তায় ওনার একটাই চেষ্টা ছিল, এই যে একটা ডিভিশন সমাজে, এটাকে কি করে দূর করা যায়। এবং আমি মনে করি এই যে তার একটা ঐকান্তিক চেষ্টা, ওনার জ্ঞানের দ্বারা, ওনার প্রজ্ঞার দ্বারা, ওনার লেখার দ্বারা, ওনার পাণ্ডিত্যের দ্বারা, প্লাস উনি একটা দলকে পরামর্শ দ্বারা যে উনি এই সমাজের যে বিভাজনটাকে, এই বিভাজনটাতে আমাদেরকে একটা অন্ধকার প্রতি ঠেলে দিচ্ছে, সেই বিভাজনটা থেকে দূর করার জন্য নিজে প্রাণপণ চেষ্টা করেছেন। সেই জন্য আমি মনে করি আমার স্মরণ রাখা অত্যন্ত প্রয়োজন। আপনারা অনেকেই অনেক কথা বলেছেন, তাকে স্মরণ রাখা প্রয়োজন। আমি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, আমরা ছাত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের সাথে এই কথাটাই বারবার বলবো যে উনি যে প্রচেষ্টা করেছেন, সেই প্রচেষ্টাটা হলো সত্যিকারের একজন, আমরা দল করতে পারি, আমাদের রাজনৈতিক একটা দর্শন নিশ্চয়ই থাকবে এবং অনেকেই রাজনীতির সঙ্গে সমস্যা হবে, কিন্তু একটা সময় মনে রাখতে হবে যে আমাদের রাজনীতি, আমাদের বিশ্লেষণ থাকবে, সেখানে আমরা দেখব যে আমাদের দেশের এবং রাষ্ট্রের মঙ্গল কোনখানে হবে, কোন জায়গায় থাকবে। সুতরাং সেই ক্রাইটেরিয়া যদি তাকে আমি দেখি, তাহলে আমি বলবো যে উনি একজন দেশ, উনি বাংলাদেশকে ভালোবেসেছিলেন,
ওনাকে ওনার জীবনী প্রথমেই আমরা যিনি বলেছেন আমাদের নামটা ভুলে যাচ্ছি তখন বয়সের জন্য, উনি যে বলেছেন যে আপনার তিনি আপনার ওনার জীবনীতে অনেক কিছু বলেছেন, উনি কোথায় পড়াশোনা করেছেন। ওই জায়গায় দেখা উনি যখন পড়াশোনা করেন তখন দেখা গেছে বাংলাদেশের এখানে জনগণ অধিকার নিয়ে কথা বলতো পাকিস্তান পিরিয়ডে, উনি কিন্তু সবসময় সেখানে অবস্থান রেখেছেন। সুতরাং তার দেশপ্রেম ব্যাপারে কোনো কিছু নিয়ে আসতে পারে না। তিনি রাজনৈতিক দর্শন আলোচনা করতেন, ধারণ করতেন, অথবা কোন রাজনৈতিক দলকে উনি পরামর্শ দিয়েছেন তাকে আমরা বিচার করতে চাই, তাহলে আমরা বলবো যারা এই বিচারটা করতে চাইবে তাকে তারা তাদের দীনতা প্রকাশ করবে। কারণ আমাদের দেশে আমাদের নিরপেক্ষভাবে আমাদের জিনিসকে দেখতে হবে। সেই নিরপেক্ষ দৃষ্টিটা ছিল। ওনার গবেষণা প্রোগ্রাম সবকিছুর দ্বারা এমনকি রাজনৈতিক দলকে পরামর্শ দিয়ে পর্যন্ত উনি একটা দেশের বিভাজনকে দূর করার জন্য যে প্রচেষ্টা করেছে তার জন্য আমি তাকে অত্যন্ত একটা সম্মানজনক অবস্থানে, অত্যন্ত একটা পবিত্র এবং সম্মানজনক অবস্থানে রাখার প্রয়োজন অনুভব করি। তো আমি আমার বক্তব্য সংক্ষেপেই শেষ করব। আমি ওনার ব্যক্তিগত জীবনে আমি ওনাকে চিনতাম, আমার সঙ্গে সোনার বাড়িতে একবার দুবার বোধহয় আমার একটা কাজে গেছিলাম, কিন্তু যাওয়া হয়নি, কিন্তু আমি বিভিন্ন জায়গায় ওনার সঙ্গে দেখা হয়েছে। উনি আমার সঙ্গে সবসময় যেটা প্রফেসর তাজমির ইসলাম বলতেন, নম্র, অমায়িক, মৃদুভাষী এবং বিনয়ী একজন ব্যক্তি। আমাদের সমাজে কিন্তু খুবই দুর্লভ। আমাদের একটু পেটে একটু বিদ্যা পড়লে, একটা বই কিংবা চটি লিখতে পারলে আমাদের মধ্যে কিন্তু অ্যারোগেন্স সাংঘাতিক। আমি একটা সাম্বরি, ওনার মধ্যে এই জিনিসটা একেবারেই অত্যন্ত বিনয়ী ছিলেন, দেশপ্রেমিক ছিলেন, গণতন্ত্রের তার অবিচল এক নিষ্ঠা, যার জন্য উনি কাজ করে গেছেন। আমি তার আত্মার মাত্রা রাখি। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই আলোকিত মানুষ, আপনারা সবাই শিক্ষাগুরু। আপনাদের আলোতে আমরা আলোকিত, আপনাদের আলোতে আমাদের দেশ ও জাতি আলোকিত। সাবেক উপাচার্য ডক্টর আ.প.ম. ইউসুফ হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি জনাব এমাজউদ্দিন আহমেদ স্মরণে আপনার বক্তব্য উপস্থাপন করার জন্য। জনাব আ.প.ম. ইউসুফ হায়দার। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ বাহার সাহেব। আজকের এই আলোচনা সভায়, স্মরণ সভায় আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আপনাকে এবং আপনার টেলিভিশনকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি বক্তব্যের প্রথমেই প্রফেসর এমাজউদ্দিন আহমেদের আত্মার প্রতি আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি যে আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, এবং সেই সাথে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি, এবং আল্লাহ যেন সারা দেশবাসীর মতো সেই পরিবারকেও তার মৃত্যুতে যেই ক্ষতি বা যে লস হয়েছে তা বহন করার, সহ্য করার শক্তি আমাদের সবাইকে দেন। স্যার বলছিলেন যে ইন্টারনেট স্লো হয়ে গেছে। সেই ক্ষেত্রে কি আমি আমার বক্তব্য শেষ করে তারপরে প্রফেসর ইউসুফ হায়দারের কাছে যাবেন আপনি? দ্যাট ইজ পসিবল?
অলরেডি জি জি ভাইস স্যারকে দিয়ে জি দাও, স্যার ভাইস স্যারকে দিয়ে দাও, জি স্যার পরে ইসমাইল স্যার পরে আসবে। অনেক ধন্যবাদ জি স্যার আপনার অনেক অনুগ্রহ। আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য যারা উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। কিছুদিন আগে প্রফেসর ওবায়দ এবং প্রফেসর লুৎফর রহমান তারা এরকম একটি আলোচনা সভার আয়োজন করেছিলেন। ওখানে যে বক্তব্যটা দিয়ে আমি শেষ করেছিলাম সেটা দিয়ে শুরু করব। মাঝে মাঝে আমরা সমাজে ব্যক্তিগত জীবনে এমন কিছু ব্যক্তির সংস্পর্শে আসি যাদের সম্পর্কে বাড়িয়ে বলা সম্ভব না। In fact, the more you tell about them, the more remain untold. কোনোভাবেই শেষ করা যাবে না। He was such a personality, a great personality indeed. সবশেষ তার সাথে তার কথা শুনলাম, তাকে দেখলাম only 30 দিন আগে, 29 দিন আগে, ইউনিভার্সিটি ডে 1st of July, ঢাকা ইউনিভার্সিটি ডে। বর্তমান উপাচার্য মহোদয় উনি প্রফেসর মাজেদুর আহমেদ স্যারকে ইনভাইট করলেন, প্রফেসর আজাদ চৌধুরীকে এবং আমাকে। সেখানে স্যারকে দেখলাম, দ্যাট ওয়ান্ডারফুল জেন্টলম্যান। উনি যখন বক্তব্য শুনছিলাম, in his own very dulcet, wonderful dulcet tone and words, চমৎকার ভাবে উনি তার বক্তব্য রাখছিলেন এবং মনে হচ্ছিল যে he is still very young, he is still very young. তারপরে যে মাত্র এবং যে কথা প্রফেসর তাজমির একটু আগে বললেন, remembering names, he was mentioning about Professor Azad Choudhury's name, like Professor Abul Kalam Azad Choudhury. কয়জন আমরা জানি প্রফেসর আজাদ চৌধুরী, প্রফেসর আবুল কালাম আজাদ চৌধুরী। আমাকে ফুল নামটা বললেন প্রফেসর SM-A ফায়েজ। আমরা কিন্তু নাম ভুলে যাই। His memory was very sharp that time. That means he was really young that time. তার মাত্র 16 দিন পরে খেয়াল করবেন, এটা আমরা বুঝতে পারিনি। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং যে ফ্যামিলি বন্ডেজের কারণে যে ফ্যামিলিকে ঘিরে ওনার জীবন, ব্যক্তিগত জীবন পরিচালিত হচ্ছিল, সেই ফ্যামিলি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। প্রফেসর ইমাজউদ্দিন আহমেদ স্যার ডেফিনেটলি আমরা বেশি ওনাকে কাছে আসলাম যেহেতু উনি এই বিল্ডিং এ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, I belong to the soil science department, which is Cardinal. ওনাকে তারপরেও কিন্তু we were very close. ওনার সাথে বেশি ক্লোজ হলাম যখন উনি হাজী মোহাম্মদ মহসিন হলের প্রভোস্ট ছিলেন। আমরা প্রায় কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ সাথে আমিও বসতাম ওনার বাসায়, অনেক বিশ্ববিদ্যালয়ের মঙ্গলে অনেক কিছু আলোচনা করতাম about education, about university life, how to develop the university, everything. উনি একদিনের রাতের পর রাত আমরা আলোচনা করতাম। কি চমৎকার হসপিটালিটি উনি প্রদর্শন করতেন। Eventually, in the process, he became the pro-vice chancellor of the university. Haji Mohammad Mohsin Hole tenure onar shesh hoye gelo. The moment he entered into a new life as the pro-vice chancellor of the university, so তখন definitely the administration, including the vice chancellor, ওনাদের প্রয়োজন ছিল হাজি মোহাম্মদ মহসিন হলের জন্য একটা ওনাদের দৃষ্টিতে উপযুক্ত প্রপোস্ট, because that hall was a very challenging hall. ওনারা সবাই বসে এমন কতগুলো ব্যক্তি বসে সিদ্ধান্ত গ্রহণ করলেন একজনকেও না বলা যায় না, আমার সবাইকে না বলতে হয়েছিল বিকজ অফ সাম সার্কামস্ট্যান্সেস। এমনই কিছু সমস্যা ছিল আমার, যে কারণে আমি হাজি মোহাম্মদ মহসিন হল ফর দ্য প্যাটার এনি হল, পুরো হলেই আমি প্রপোজ করতে পারি না, ফর দ্য প্যাটার আমি ক্যাম্পাসেও বাসা দিতে পারি না, এরকম একটি অবস্থা। আমি আমার মায়ের সাথে অবস্থান করি, মায়ের সাথে আমার বন্ডেজ, মাই অ্যাটাচমেন্ট ওয়াজ রিয়েল ডিপ। তবে এরপরেও প্রফেসর ইয়াজউদ্দিন আহমদ হাল ছাড়েননি। উনি একদিন আমাকে পাকড়াও করলেন, হাত চেপে ধরলেন in his own wonderful way. উনি গাড়িতে টেনে টেনে আমি আসো আমার সাথে গাড়িতে উঠেন, আসেন আমার সাথে গাড়িতে ওঠেন। তারপর দেখলাম যে উনি যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে বুঝলাম উনি হাজি মোহাম্মদ মহসিন হলের দিকে আমাকে নিয়ে যাচ্ছেন। তো ওখানে নিয়ে যাওয়ার পরে উনি বললেন যে ফায়েজ, আমার একটা কথা রাখতে হবে, প্লিজ তা বলবেন না, এবং যতক্ষণই কথাটা না রাখবেন আমি এখান থেকে যাবো না। উনি আমাকে মানে নির্দেশের টোনে অনুরোধ করলেন যে ওই চেয়ারতে বসার জন্য, প্রভোস্টের চেয়ারে। And this is how I became the provost of Haji Mohammad. I had to accept it. It was a charismatic approach
এটাকে আর না বলা গেল না আলটিমেটলি, যদি আমার জন্য কিন্তু সম্ভব ছিল না। বাট ইট ইজ ট্রু দ্যাট চেঞ্জড মাই লাইফ, দ্যাট কমপ্লিটলি চেঞ্জড মাই লাইফ। একটা চ্যালেঞ্জিং লাইফের মধ্যে দিয়ে আমি চলে আসলাম। And at one stage, I entered into a very serious confrontation with the Vice Chancellor, the Vice Chancellor of the university. এত সিরিয়াস কনফ্লিক্টে আমি চলে আসলাম, একজন শিক্ষকের জন্য খুব কঠিন ব্যাপার। That finally led to my termination from the professorship by the syndicate chaired by the Vice Chancellor. কিন্তু সেটা আমাকে এমন একটা ট্র্যাকে আবার উঠিয়ে দিল, যে ট্র্যাক থেকে আমি আর পিছনে তাকাতে পারিনি। ভেরি চ্যালেঞ্জিং ট্র্যাক। ওখান থেকে অগ্রসর হতে 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 that was my life, a complete change of life through my professorship as in the Haji Mohammad Mohsin Hall. এটা হওয়ার পরে আলটিমেটলি কিন্তু প্রফেসর ইমাজউদ্দিন আহমদ স্যার উনি কন্টিনিউ করলেন as the pro vice chancellor of the university. He had a difficult time that time. তখন আমরা অত্যন্ত কাছে, একে অপরের অত্যন্ত কাছে। তারপরে উনি যখন ভাইস চ্যান্সেলর হলেন ঢাকা ইউনিভার্সিটির, again because of circumstances I became the chairman of the public service commission. তখন একটু মানে অত ঘন ঘন দেখা হয় না, কিন্তু আমি সিন্ডিকেটে ওনার সাথে বসতাম, চেয়ার বাই প্রফেসর ইমাজউদ্দিন। তা উনি ওনার সম্পর্কে যেটা আমি বললাম যে বলে তো শেষ করা যাবে না, he was really a great teacher. And Professor Tasbih Islam যেটা বললেন, he was more than a teacher. Indeed, he was more than a teacher. He was a wonderful administrator. Professor Aka Firoz, উনি যখন প্রক্টর ছিলেন, when I was the vice chancellor of the university, উনি তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের, উনি বলতেন যে স্যার আমরা তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে অনেক টাইপের অ্যাডমিনিস্ট্রেশন, ভ্যারাইটিস অফ অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করি, ডিফারেন্ট মডেলস অফ অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু আমরা একটা ইউনিক মডেল দেখলাম, and a very successful model, that is বাপু মডেল অফ অ্যাডমিনিস্ট্রেশন। মানুষকে কিভাবে হৃদয়ের কাছাকাছি নিতে হয় by addressing someone as বাপু, that many of you have already mentioned. That was his style. তিনি সত্যি মানুষকে আপন করে দিতে পারতেন, চমৎকার বক্তব্য রাখতেন, চমৎকার লিখতেন, এবং ওই যে বললাম অত্যন্ত সুন্দরভাবে his own dulcet words and dulcet tone। সেদিনকেও সেটা ছিল যেদিন ওনার সাথে শেষ দেখা হলো আজ থেকে মাত্র 29 দিন আগে, এইরকম একটি প্রোগ্রামের মধ্যে দিয়ে। ওনাকে তো ডেফিনেটলি, and above all, he was an excellent personality, excellent personality. আমার মনে হয় যেহেতু এখন 11টা বাজে, প্রফেসর ইউসুফাদের কাছ থেকে আমি টাইমটা চেয়ে নিতাম, আমি অল্প কিছু কথা বলে অনেক কিছু বলার চেষ্টা করেছি, তো ওটাকে বুঝে নিতে হবে what he was. To me, he was a great man, and to all of you, to all of us, and everyone, he was a great man. আমরা একটা ভালো মানুষকে হারিয়েছি, আল্লাহ ওনার জান্নাতবাসী করুন, আমরা এই দোয়া করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল। ধন্যবাদ আপনাকে প্রফেসর এবং সাবেক ভিসি ডক্টর এস.এম.এ. ফায়েজ, আপনার অত্যন্ত মূল্যবান বক্তব্য দিয়ে আমাদের দর্শকদের কাছে অনেক তথ্য প্রেরণ করার জন্য, অনেক তথ্য তুলে ধরার জন্য, এবং আমাদের এই গুরুজনের জন্য আলোকিত অনুষ্ঠানকে আরো আলোকিত করার জন্য। জনাব ইউসুফ হায়দার স্যার, আপনার বক্তব্য বিঘ্ন ঘটেছিল, আপনি যদি দয়া করে আপনার বাকি বক্তব্যের বাকি অংশগুলো আবার আমাদের মাঝে উপস্থাপন করেন। প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি, আমার ইন্টারনেট কানেকশন স্ন্যাপড হয়ে গেছিল সবার করার। আমি যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি ওনার, আমরা এতক্ষণ যা বক্তব্য শুনলাম সব দিকেই ওনার সব দিকেই আলোচনা করা হয়েছে। ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার যথেষ্ট সম্পৃক্ততা ছিল বিভিন্ন কারণে। আমি ওনার সময়ে প্রথম প্রভোস্ট হিসাবে আমার এটা ইন্টারনেটে প্রবলেম করছে বোধহয় মাঝে মাঝে, একই রকম। সেটা হচ্ছে যে প্রথমে উনি আমাকে ওই কি বলে মহসিন হলে প্রভোস্ট হওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিলেন। তো
তো আমি অ্যাপয়েন্টমেন্টটা আমি বললাম যে স্যার আমি হব না। তো তাই ওটা গেল। তো তখন সেখানে বোধহয় কাকে প্রপোজ করলো, বিজনেসের অন্য কি হবে, ওই যাই হোক আমার নামটা ভুলে গেছি। তো আমি ভালো আমি আসলে প্রপোজ করতে চাইনি, কারণ আমি মনে করেছিলাম যে আমিও থাকতাম আমার মায়ের সাথে মালিবাগে। তো আমার আসাটা একটা সমস্যা ছিল, এই ক্যাম্পাসে চলে আসাটা। আর একটা ছিল যে আমি এই হলের ব্যাপারে আমি খুব বেশি ইনভলভ হতে চেয়েছিলাম না, কারণ হল প্রশাসন অত্যন্ত একটা জটিল প্রশাসন, এবং আমি পার্সোনালি আমি এটা অ্যাভয়েড করতাম। তারপরে কোনো কথা নাই বার্তা নেই, উনি আমাকে সূর্যসেন হলের প্রভোস্টের দায়িত্ব দিলেন। তখন আনোয়ার হোসেন সাহেব ছিল, আনোয়ার হোসেন সাহেবের মেয়াদ শেষ হয়ে গেল এবং উনি আমাকে দায়িত্ব দিলেন। এবং আমি সেই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে ঘুরছিলাম। আমি এটা ওই দিনও বলেছি। তো তখন উনি ভাইস চ্যান্সেলর ছিলেন বলে হয়তো উনি নিজে আসেন না, যেভাবে উনি ফয়েজ সাহেবকে গাড়িতে উঠিয়ে নিয়ে গেছিলেন। তো উনি যেটা করলেন, ভিসির ওনার গাড়ি পাঠিয়ে দিলেন এবং খুব সম্ভব হাওলাদার সাহেবকে আমাকে আমার ডিপার্টমেন্টে পাঠালেন এবং ঘটনাচক্রে ওনাকে পেলেন, এবং হাওলাদার সাহেব বললেন যে আপনাকে ভাইস চ্যান্সেলর সাহেব ডেকেছেন। তা আমি ভাবতে পারি নাই যে এরকম কিছু। যাই হোক, যাওয়ার পরে উনি একই কথা বললেন যে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, আপনি এই অ্যাপয়েন্টমেন্টটা আপনি মহসিন হলে হন নাই, আপনাকে হতেই হবে। তো সেইভাবে আবার সূর্যসেন হলে প্রভোস্ট হওয়া, সেটা হবে ওই 1996 সালের ফেব্রুয়ারিতে। এবং তখন কিন্তু দেশের বা জানুয়ারি ফেব্রুয়ারি, তখন কিন্তু দেশে ওই কি বলে সেই কেয়ারটেকার আন্দোলনের জন্য সারা দেশে আপনার কি বলে আন্দোলন চলছে, ঘর ভাঙচুর হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এক পর্যায়ে এমনটা অবস্থা হলো যে পোস্টাল কমিউনিকেশনও বন্ধ হয়ে গেল। এবং এখানে আমি ইমাজউদ্দিন স্যারকে এখানে অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে চাই যে উনি কতখানি স্টুডেন্ট ফ্রেন্ডলি ছিলেন, কতখানি স্টুডেন্ট ওরিয়েন্টেড ছিলেন। এবং তিনি তখন বললেন যে যেহেতু ছাত্রদের অসুবিধা হচ্ছে, বাড়ি থেকে টাকা পয়সা আসছে না, আপনি ছাত্রদের যা যা প্রয়োজন লাগে আপনি টাকা দেন, আমি সেই টাকার ব্যবস্থা করব। এবং সেই সময় আমরা এই দুর্দিনে ছাত্রদেরকে আমরা সূর্যসেন হলে বা আমরা অন্য হলেও সব হলেই দিয়েছিল, আমরা ছাত্রদেরকে কিছু আর্থিক সাহায্য দেওয়ার বা অনুদানের ব্যবস্থা করেছিলাম। এই কথাটা আমি এই জন্য বললাম যে উনি অত্যন্ত একটা হৃদয়বান ব্যক্তিত্ব ছিলেন এবং ওনার ধৈর্যের কথা বলা হয়, ওনার ধৈর্য অপরিসীম ছিল এবং উনি প্রবল প্রতিকূলতার মধ্যেও কোনো সময় ধৈর্যহারা হতেন না। এবং কি বলে, আমি ওনাকে কোনো সময় উত্তেজিত হতে দেখিনি। আর বিভিন্ন সেনেট সিন্ডিকেটের নির্বাচন সিন্ডিকেটে ওনার সাথে বসার সৌভাগ্য আমার তখন হয়নি, কিন্তু সেনেটে বসেছি বা বিভিন্ন প্রোস্ট কমিটি মিটিংয়ে বা বিভিন্ন জায়গায় বসেছি। সেখানে উনি ওই যে পরমত সহিষ্ণুতা বা সকলকে নিয়ে কাজ করার যে কথা এসছে, সেটার ইয়েটা হচ্ছে যে হ্যাঁ, আমাদের যেহেতু আমরা একই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ছিলাম, ইমাজউদ্দিন স্যারের উপরে আমাদের একটা বেশি একটা অধিকার বোধ ছিল, কিন্তু উনি আমাদেরকে যতটুকু কথা বলতে দিতেন তার থেকে কিন্তু যারা ওনাকে সমালোচনা করছে বা ওনার বিরুদ্ধে কথা বলছে, উনি ওদেরকে বেশি কথা বলতে দিতেন। তা আমি এখানে সেই জিনিসটা এখানে এমফাসাইজ করতে, উনি যে একজন সত্যিকার অর্থে গণতন্ত্রের দিশারি ছিলেন এবং গণতন্ত্রকে যদি মনে প্রাণে বিশ্বাস করতেন, আমি শুধু বিশ্বাস করতেন না, উনি ওনার নিজের জীবনে এটা প্রতিফলন ঘটিয়েছিলেন এবং তিনি প্র্যাকটিস করতেন। এটাই হচ্ছে তার সেই পরিচয়। এবং উনি ওনাদের বক্তব্য অত্যন্ত ধৈর্য সহকারে শুনতেন এবং আসলে উনি কোনো সময় আমি দেখি নাই যে ওনার কোনো সভায় বা ওনার সব কোনো মিটিংয়ে কোনো সিদ্ধান্তের ভিতরে কোনো দ্বিমত রেকর্ডেড হয়েছে। যত কিছুই হোক, সবাইকে একসাথে করে একটা সর্বসম্মত সিদ্ধান্ত উপনীত হতে পারতেন। আরেকটা যে সেই মিটিং প্রসঙ্গে বলতে হয়, বাপু তো ওনার একটা আইডিয়ালিস্টিক এবং একটা মানুষকে আপন করে নেওয়ার একটা অত্যন্ত একটা কার্যকর এবং এটা অত্যন্ত আন্তরিকতার সাথে করতেন। আর এই মিটিংয়ের প্রসঙ্গে একটা কথা বলতে, মিটিংয়ে যেই চা নাস্তার ব্যবস্থা করা হতো, আমরা দেখেছি আগের ভিজিটেও দেখেছি বা পরেতেও দেখেছি যে ওই অ্যাটেন্ডেন্টরা নাস্তা পানি চা দিয়ে যেত, যে যার মতো খেত। কিন্তু একমাত্র ইমাজউদ্দিন স্যারকেই দেখেছি আমি, যখন নাস্তা দিয়ে যেত তখন উনি কিন্তু ওনার এই নিজের বাসার মতো করে আপ্যায়ন করতেন, বলতেন নেন খান, হ্যাঁ।
এবং ওইটা বলে উনি সবাইকে একসাথে মানে খেতে দিতেন। এটা একটা মানে আমার ইনফ্যাক্ট যদিও এটা একটা ফর্মাল মিটিং, তো ওখানেও ওনার এই যে আন্তরিকতা, আতিথেয়তা, এটা আমাকে অত্যন্ত মানে মানে ইমপ্রেসড করেছে। আর ওনার ভাষার উপর দখলের কথা যদি বলা হয় তাহলে তো অপরিসীম, এবং উনি এমন একটা ব্যক্তিত্ব ছিলেন যে ইংরেজি বাংলা দুটোতে উনি সমানভাবে দক্ষ ছিলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি কথা বলার সময় উত্তেজিত হতেন না, এবং উনি কথা যখন বলতেন একই লয়ে, একই ধারাবাহিকতায়, এবং প্রত্যেকটা কথা একটা কথা আরেকটা কথার সাথে একই সূত্রে গাঁথা থাকতো। এবং ওনার কথা বলার মধ্যে শব্দ চয়ন, শব্দের ব্যবহার, সবচেয়ে বড় কথা শব্দের গঠন অত্যন্ত প্রশংসনীয় ছিল এবং অত্যন্ত পারফেক্ট ছিল। এবং উনি কথা বললে মনে হতো না যে উনি রাজনীতির একজন অধ্যাপক, এবং ইনফ্যাক্ট উনি আসলে ইংরেজিতেও এমএ পাস করে, কিন্তু উনি বাংলাতেও কিন্তু অত্যন্ত সাবলীল এবং অত্যন্ত হৃদয়গ্রাহী বক্তব্য রাখতেন। আর গণতন্ত্রের কথা বলছি যে, আর ওনার কতগুলো ব্যাপার যখন 1996-এর যখন ক্ষমতার পরিবর্তন ঘটলো, তখন আমাদের মধ্যে একটা হতাশা কাজ করছিল ডেফিনেটলি, এবং তখন জাতীয়তাবাদী সত্যি অনেকটা ডিসজয়েন্টেড বলা যেতে পারে। এবং এটা মানে এমাজউদ্দিন স্যারের নেতৃত্বে শতনাগরিক বলে একটা সংগঠন করা হয়েছিল। আমি একটু পরে জয়েন করেছি, এবং তখন আমি শিক্ষক সমিতির প্রথম সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছি। এবং এই শতনাগরিক হওয়ার ফলে মানে জাতীয়তাবাদী ঘরানার যে বুদ্ধিজীবীরা, তারা একটা প্ল্যাটফর্ম পেয়েছিলাম, আমরা সেখানে বক্তব্য রাখতে পেরেছিলাম। আসলে এমার্জেন্সি স্যারের সাথে অনেক ঘটনা, এগুলা খন্ড খন্ড মনে হয় হঠাৎ করে। আর একটা তার ইম্পর্টেন্ট একটা কন্ট্রিবিউশন ছিল যে 2015 সালে যখন নাকি আমাদের সিটি মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়, তখন কিন্তু দলীয় ব্যানারে কিন্তু নির্বাচন হয় নাই। তখন আপনারা জানেন যে সেটা তখন একটা অন্যরকম ভাবে নির্বাচিত, এবং সেখানে আমার খুব মনে হয়, আমার ঠিক এক্সাক্ট শব্দটা মনে নেই, আদর্শ ঢাকা আন্দোলন নামে একটা সংগঠন করে আমরা জাতীয়তাবাদী, ওখান থেকে আমরা আমাদের ক্যান্ডিডেটকে দিয়েছিলাম। এবং স্যারের নেতৃত্বে রেগুলার সেই মিটিং হতো অর্গানাইজেশন এবং মানে নির্বাচন পরিচালনা কমিটির, এবং সেটা অফিস ছিল পুরনো পল্টনে একটা আন্ডার কনস্ট্রাকশন বাড়িতে, একটা ঘর মোটামুটি কোনোভাবে রেডি করে ওইখানে আমরা বসতাম। এবং যেদিন নাকি আপনার ওই কি বলে প্রতীক বিতরণ করা হয় ওই মেয়র নির্বাচনের, সেদিন উনি উপস্থিত ছিলেন, এবং সেই প্রতীক নির্বাচনে মানে প্রতীক বন্টন বা ইয়েতে উনি উপস্থিত ছিলেন, এবং থাকাতে আমরা সবাই মানে অনেক বেশি উৎসাহিত হয়েছি, আবার প্রার্থী তো অবশ্যই হয়েছে। আরেকটা কথা বলতে চাচ্ছি, এখন এখানে কোভিডের কথা বলা হচ্ছে। কোভিড উত্তর বাংলাদেশ কেন, কোভিড উত্তর মানে সমগ্র পৃথিবীতে একটা আমূল পরিবর্তন আসতে যাচ্ছে। একটা সোশিও ইকোনমিক তো চেঞ্জ হবেই, মোরওভার দ্য ওয়ার্ল্ড ইকোনমিক অর্ডার তো চেঞ্জ হবে, তার সাথে একটা পলিটিক্যাল চেঞ্জও হবে। অর্থাৎ সুপার পাওয়ার হিসাবে বা ওয়ার্ল্ড লিডার হিসাবে কিন্তু মানে মোস্টলি এশিয়ান কান্ট্রিজগুলো ইমার্জ করবে, এবং এটা নিশ্চিতভাবে বলা যায় কোভিড উত্তর পৃথিবীতে পাশ্চাত্যের প্রভাব অনেকখানি কমে যাবে, এবং এখানে অনেকগুলা রিজিওনাল এবং ওয়ার্ল্ড লিডার, ওটা দেখার জন্য আমরা বেঁচে থাকলে হয় না, এটা হবে। এবং আপনারা হয়তো জানেন কিনা জানি না, আপনি নিশ্চয়ই তো ফলো করেন, যে যারা বিদেশে থাকেন তারা আরো বেশি করে জানেন যে এখানে কিন্তু কতগুলো নতুন পোলারাইজেশন হচ্ছে, নতুন অ্যালায়েন্স হচ্ছে, এবং বলার অপেক্ষা রাখে না যে একটা মানে ওয়ার্ল্ড লিডার হিসাবে চায়না ইমার্জ হওয়ার অত্যন্ত মানে একটা সম্ভাবনা আছে। এবং ম্যাডাম খালেদা জিয়া যখন শেষবারের মতো গিয়েছিলেন, আমরা 2002-এর নির্বাচনের কথা বলছি, তখন যে বিএনপির যে লুক ইস্ট পলিসি অ্যাডপ্ট করা হয়েছিল, দ্যাট ওয়াজ আ ভেরি রাইট ডিসিশন। এবং সেই ক্ষেত্রে প্রফেসর ইমাজউদ্দিন সাহেবের একটা অনন্য অবদান ছিল, আর উনি এই গাইডলাইন্সটা দিয়েছিলেন। এবং এটা বলার অপেক্ষা রাখেন, আমরা সবাই জানি যে বিএনপির যে থিঙ্ক ট্যাঙ্ক আছে তার লিডার ছিলেন। অতএব ইমাজউদ্দিন সাহেবের মানে যে ইমাজউদ্দিন সাহেবের অবর্তমানে যে মানে বা ওনার তিরোধানের মাধ্যমে যে ক্ষতি হয়েছে, এটা আসলে অপূরণীয় ক্ষতি। এবং অনেকে বলেছেন
যে আরেকজন ইমাজউদ্দিন বাংলাদেশে জন্মগ্রহণ করবে কিনা বা ইমার্জ করবে কিনা এটা বলা খুবই দুষ্কর। এবং এই অবস্থাতে কোভিড উত্তর পরিস্থিতিতে বাংলাদেশের পলিসি কি হবে, গণতন্ত্রের চর্চা কিভাবে করা যাবে, বিশেষ করে বাংলাদেশ কি অবস্থান নেবে, এই ব্যাপারে ইমাজউদ্দিন সাহেবের দিক নির্দেশনা অত্যন্ত প্রয়োজন ছিল। এবং ওনার অভাব কোভিড উত্তর যখন দেশ স্বাভাবিক বা পরিস্থিতি স্বাভাবিক হবে, প্যান্ডেমিক যখন চলে যাবে, তখন ওনার অভাবটা আরও বেশি আমরা মর্মে মর্মে উপলব্ধি করতে পারব। ফাইনালি আমি বলবো যে হি ওয়াজ এ গ্রেট সোল, হি ওয়াজ এ গ্রেট পার্সোনালিটি। এবং তারপর হি ওয়াজ সাচ এ কাম অ্যান্ড কম্পোজড পার্সোনালিটি। যেমন ওনাকে দেখলেই আমরা যখন উত্তেজিত থাকতাম, ওনাকে দেখলে আমাদের উত্তেজনা কমে যেত। কারণ ওনাকে একটা একটা মানে কি বলে একটা ফাদারলি একটা ইয়ে ছিল, ফিগার ছিল। এবং উনি অত্যন্ত শান্ত প্রকৃতির এবং অত্যন্ত এবং এটাও ঠিক যে আসলে মানে ক্রিটিক্যাল সময় উত্তেজিত হলে কিন্তু আসলে ডিসিশন নিতে ভুল হয়। এবং সেই জন্য উনি কোনো সময় ক্রিটিক্যাল বা নন ক্রিটিক্যাল নর্মাল অবস্থা কোনো সময় উনি উত্তেজিত করতেন। এবং ওনার কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। আমরা ওনার সাথে সাহায্য যারা পেয়েছি এবং ওনার সেই গুণাবলীগুলো যদি আমাদের জীবনে আমরা প্রতিফলন করতে পারি, আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের ব্যক্তিগত হয়তো লাভ হবেই, ইভেন আমরা হয়তো দেশ ও জাতির জন্য সামান্যতম হলেও কিছু করতে পারি। আমি পরিশেষে আবারও ওনার আত্মার বিধি আত্মার প্রতি আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি যে আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন এবং উনি অবশ্যই জান্নাতবাসী হবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। শিক্ষিত মা দিতে পারে শিক্ষিত পরিবার, আর শিক্ষকরাই গড়তে পারে শিক্ষিত জাতি। আপনারা সবাই আলোকিত মানুষ, আপনারা সবাই শিক্ষাগুরু। আপনাদের সহযোগিতায় আরেকজন শিক্ষাগুরুকে নিয়ে আমরা আলোচনা করে আমাদের এই আজকের অনুষ্ঠানকে করেছি আলোকিত। আমাদের দর্শকবৃন্দ আপনাদের মাধ্যমে শিক্ষাগুরুর জীবন আলোক্য জানতে পেরেছেন। আপনারা অনেক কষ্ট করে আপনাদের অনেক মূল্যবান সময় দিয়ে আমাদের এই প্রোগ্রামকে আলোকিত করেছেন, সেজন্য আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞতা। প্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদের অনুষ্ঠান লাইভে দেখতে পারেননি, আমাদের অনুষ্ঠানটি ফেসবুক প্রোফাইল কবির আহমেদ বাহার KABTV পেজ এবং ইউটিউব চ্যানেল KABTV লন্ডনে আপনারা দেখতে পাবেন। প্রিয় দর্শক শ্রোতা, করোনার মহামারী, আসুন আমরা সবাই মিলে সবাই সতর্ক হই, সবাই মাস্ক ব্যবহার করি, নিরাপদ দূরত্ব বজায় রাখি এবং আমাদের দেশটাকে করোনা মুক্ত করি। আসুন সবাই সুস্থ থাকি, সবাই ভালো থাকি। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন।